আসসালামু আলাইকুম। কি অবস্থা মানবিক মানুষজন? তোমাদের জন্য আজকে আমাদের উদ্ভাসের ভার্সিটি খর মানবিক পাঠশালার পক্ষ থেকে তোমাদের পৌরনীতি ও সুশাসনের ১ম পত্রের পৌরনীতি ও সুশাসন পরিচিতি এই যে চ্যাপ্টারটা আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা এমনভাবে আমরা আগাবো সামনে ইনশাআল্লাহ। চেষ্টা করব তোমার এখানে একাডেমিক যতগুলো প্রয়োজনীয়তা আছে সেগুলো মিটবে এবং এর পরবর্তী সময়ে তুমি যখন এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবা, বিশেষ করে অ্যাডমিশন এবং তৎপরবর্তী সময়ে আশা করি সেই জায়গাগুলো তোমার ওই গ্যাপ যেটা তৈরি হওয়ার কথা সেগুলোকে ফিল আপ করে দেবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করে দেই। আমরা পরিণতির ধারণার সংজ্ঞা পড়ব। এরপরে পরিণতি কি, সুশাসন কি সেটা বোঝার পরে এগুলো সম্পর্কে জানবো ডিটেইলে। তারপরে পরিণতির বিষয়বস্তু নিয়ে কথা বলবো। পরিণতি এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। এরপর এটার গুরুত্ব কি এটা নিয়ে আলোচনা করব এবং পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি? হ্যাঁ, ২ টা কি একই জিনিস নাকি আলাদা জিনিস? এগুলো নিয়ে একটু কথা বলব। যদিও একই জিনিস, একটু আলাদা কথাবার্তা আছে একটু উচ্চ লেভেলে। এরপরে হচ্ছে তোমার পরিণতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক কি এটা নিয়ে কথা বলব। অর্থনীতির কি সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে প্রশ্ন আলোচনা করব। প্রশ্নে আমরা এমসিকিউ দেখব, সিকিউ দেখব, আবার আলাদা করে জ্ঞানমূলক দেখব এবং অনুধাবনমূলক দেখব। অর্থাৎ একটা টোটাল প্রিপারেশন তোমার এখান থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করব এই চ্যাপ্টার ঠিকঠাক মতো দেখার পরে তুমি রেডি হয়ে যাবা। এখান থেকে যেকোনো টাইপের প্রশ্ন ফেস করার জন্য তুমি নিজেকে প্রস্তুত মনে করবা। তো চলো আমরা শুরু করি। ১ম এ পরিণতির ধারণা এবং সংজ্ঞা। পরিণতি জিনিসটা কি? দেখো আমি পরিণতি পড়াইলে সবার আগে যে কথাটা বলি সেটা হচ্ছে এই পুর অথবা পুরি এটা দিয়ে আলোচনা আমার শুরু হয় নরমালি। তোমরা অনেকেই হয়তোবা জানো কাউসার ভাই বাংলা পড়ান, বাংলার টিচার না? আমার নাম কাউসার আহমেদ। তো আজকে তোমাদের সাথে পরিণতি নিয়ে কেন উপস্থিত হইছি? বাংলা তো আমার খুব প্যাশনের জায়গা, ভালো লাগার জায়গা। আর আমার নিজের পড়াশোনা, আমার যে উচ্চ শিক্ষা অনার্স মাস্টার্স কিন্তু পরিণতির উপর অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের উপরে। পরিণতিকেই উচ্চ শিক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বলে। বুঝতে পারছো? তুমি যখন ইন্টার পর্যন্ত পড়বা তখন পরিণতি, অনার্স মাস্টার্স এ গেলে রাষ্ট্রবিজ্ঞান। বাংলাদেশের একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানকে বলে সরকার ও রাজনীতি এই নামে অধ্যয়ন করা হয়। আর মোটামুটি সব জায়গায় রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বলা হয়। জিনিস এক, কিভাবে এক, কোথায় সম্পর্ক, কোথায় সাদৃশ্য, কোথায় বৈসাদৃশ্য সেগুলো আজকে আলোচনার বিষয়। সো পুর বা পুরী নিয়ে চলো একটু কথা বলি। এই পুর বা পুরী শব্দের অর্থ হচ্ছে শহর। এই শব্দটা সংস্কৃত। শহর বা হচ্ছে নগর। এই সংস্কৃত শব্দটার অর্থ কি? শহর বা নগর। তো এখন শহর বা নগর সম্পর্কিত যে বিজ্ঞান সেটাই হচ্ছে পরিণতি। যদি তুমি এক কথায় বলো, যেমন আমরা বলি হচ্ছে জামালপুর। জামালপুর মানে কি? শহর। জামাল নামের শহর। ইন্ডিয়াতে আছে পুরী জগন্নাথ। পুরী মানে শহর। দ্বারকাপুরী, পুরী মানে শহর। অর্থাৎ এই পুর বা পুরী মানেই হচ্ছে শহর। এটা মনে রাখবা, সংস্কৃত ভাষা থেকে আগত এই শব্দটা। এখন যদি এটার পেছনে তুমি একটু যাও, বাংলা ভাষায় এটা কিভাবে আসলো, কোন রূপে আসলো? বলছে ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। সিভিক্স এই শব্দটা ল্যাটিন শব্দ থেকে আসছে। একটা ল্যাটিন শব্দ সিভিস আর হচ্ছে সিভিটাস। দুটোই, এই সিভিসটাও ল্যাটিন, সিভিটাস যেটা এটাও ল্যাটিন। দুটো থেকে তৈরি হয়েছিল সিভিক্স। সিভিস এবং সিভিটাস এই শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। অর্থাৎ ওই সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র। এখন নাগরিক আর নগর রাষ্ট্র মিলে সিভিক্স তৈরি হয়েছে। আসো ইকুয়েশন মিলাই। একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র। খুব খেয়াল করো কথাটা। এখন নগর রাষ্ট্র কথাটা কি তুমি জাস্ট রাষ্ট্র অর্থে কল্পনা করো, আর নাগরিককে এখানে নাগরিক অর্থেই নাও। তাহলে দেখো অর্থগত দিকটাকে যদি তুমি রিলেট করতে চাও, তাহলে নাগরিক এবং রাষ্ট্র এই দুইটা জিনিস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হলো পরিণতি। নাগরিক এবং রাষ্ট্র বা রাষ্ট্র অথবা নাগরিক এটা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটা পরিণতি। এখন আমি কাউসার, আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ রাষ্ট্র সংবিধান দ্বারা আমার জন্য কিছু অধিকার সুন্দর করে রেখে দিছে। আবার আমার কি কি করতে হবে সেটারও আমার কিন্তু কিছু বিষয় আছে। তাহলে নাগরিকের সাথে রাষ্ট্রের একটা সম্পর্ক আছে। এখানে দেয়া এবং নেয়ার সম্পর্ক, অধিকার এবং কর্তব্যের সম্পর্ক। রাষ্ট্রের কাছে আমি কিছু জিনিস পাই, রাষ্ট্র আমাকে দেবে, দিতে বাধ্য। আবার আমার একটা অধিকারের জায়গার পরে আমার কর্তব্যের জায়গাও আছে। রাষ্ট্রের প্রতি আমার কিছু কর্তব্য আছে। আমি রাষ্ট্রের আইন মানবো, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবো, রাষ্ট্রের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত থাকবো, আমি সুনাগরিক হব। আমি আমার রাষ্ট্রকে বহির্বিশ্বে যদি রিফ্লেক্ট করাইতে হয় উজ্জ্বলভাবে করাবো। এগুলো আমার অল আর ডিউটিস। তাইলে এই যে নাগরিক তার সাথে রাষ্ট্রের যে সম্পর্ক,
বা রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, এই এরিয়া নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে বলা হয় পৌরনীতি। যদি তুমি এটাকে সুন্দর করে রিলেট করতে চাও যে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক বা রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক বা রাষ্ট্র নাগরিকতা বা নাগরিকতা বিষয়ক যে বিজ্ঞান, এটাই পৌরনীতি। এখন পৌরনীতি কি বিজ্ঞান নাকি কলা, এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। হ্যাঁ, কলা মানে হচ্ছে এখানে শিল্প সাহিত্যের বিষয় যেগুলোকে বলি আমরা, যেমন হচ্ছে তোমার সাহিত্যের যে বিষয়, যেমন চারুকলা বা বাংলা ভাষা ও সাহিত্যের যে অধ্যয়ন। এখন পরিণীতিকে তুমি কি বিজ্ঞান বলবা নাকি কলা বলবা? মূল আলোচনা সেটা হচ্ছে পরিণতি হচ্ছে বিজ্ঞান। কেন? তুমি যখন পরিণতিকে অধ্যয়ন করবা, ওই অধ্যয়নের যে পদ্ধতিগুলো আছে, অধ্যয়নের যে সিস্টেম গুলো আছে, রাষ্ট্রবিজ্ঞানের সিস্টেমেটিক যে লেভেল গুলো আছে, গবেষণার যতগুলো মেথড এখানে ফলো করা হয়, সবগুলোই হচ্ছে বৈজ্ঞানিক। এটা একটু উচ্চ মার্গীয় কথা হয়ে যায়। আমি তোমার সহজ করে বোঝানোর জন্য বলছি আরকি। অর্থাৎ সাহিত্যে যেমন কল্পনা বিলাসিতার জায়গা আছে, তুমি তোমার মতো করে কল্পনা করতে পারো। শিল্প, চিত্র, সাহিত্যে কল্পনাই হচ্ছে মেইন। আর পরিণতির বেলায় অভিজ্ঞতা, ফিলোসফি এবং প্রামাণিক দলিল যেগুলো আছে বা ইতিহাস যেগুলো আছে সেগুলো হচ্ছে মেইন। তাহলে অধ্যয়নের ক্ষেত্রে তুমি যখন যাবা, পরিণতি বা এই রাষ্ট্রবিজ্ঞান যেটাকে তুমি যে নামেই ডাকো না কেন, এটার অধ্যয়নের পদ্ধতি, জানার পদ্ধতি, জানানোর পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তুমি এখানে গবেষণাধর্মী সিস্টেমে আগাইবা, এখানে কল্পনা বিলাসিতার কোনো জায়গা নাই। কিন্তু সাহিত্যে যখন তুমি যাবা, শিল্পকলায় তখন তুমি যাবা, ব্যাপক কল্পনা বিলাসিতার জায়গা আছে। তো শিল্প সাহিত্য এক জিনিস আর বিজ্ঞান আরেক জিনিস। এজন্য এখানে যেহেতু শিল্প সাহিত্যের কল্পনাকে স্থান দেওয়া হয় না, এজন্য একদম পরিষ্কার করে বললে পরিণতি একটা বিজ্ঞান। এটা সামাজিক বিজ্ঞানের একটা শাখা এবং এটাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান থেকে আমরা ডিরেক্ট সমাজ বিজ্ঞান বের হইছে, এটা আমরা পড়ি। রাষ্ট্রবিজ্ঞান বের হইছে, এটাও আমরা পড়ি। সমাজকর্ম বের হইছে, এটাও আমরা পড়ি। তো এগুলো সবগুলোই বেসিক্যালি সামাজিক বিজ্ঞানের অংশ। এর মধ্যে পরিণতিকে আদর করে ডাকা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এটাকে বলা হয়। বুঝছো? সুতরাং আমরা এখান থেকে পরিণতির যে সংজ্ঞা আছে সেটাকে আমরা কভার করে নিতে পারি। পরিণতি বলতে আমরা আসলে কি বুঝি? কেন তার এরকম নাম হইলো? এখন তোমার হয়তো ভিতরে একটা কথা মানে আসতে পারে কথাটা এরকম যে ভাইয়া, নগর রাষ্ট্র জিনিসটা কি? এটা তো সিটি স্টেট বলা হয়। যদি আমি স্বাভাবিকভাবে কথাটাকে যদি নেই যে সিটি স্টেট, হোয়াট ডাজ ইট মিন বাই সিটি স্টেট? এটা দ্বারা কি মিন করে? বর্তমানে পৃথিবীতে তুমি ওই লেভেলে নগর রাষ্ট্র আর পাবা না। যদি একটার কথা বলি সেটা সিঙ্গাপুর। ওই অর্থে নগর রাষ্ট্র নাই। আসল জিনিস একটু বুঝাই দিই। তোমরা যারা সিঙ্গাপুরের নাম শুনছো, সিঙ্গাপুর সবটা একটা সিটির মতো, আমাদের চিটাগাং শহরের মতো, এবং এখানে কোনো গ্রাম নাই, পুরাটাই একটা শহর। দেখো এখানেও পুর আছে এবং এটা ইটসেলফ, এই শহরটা একটা রাষ্ট্র। তো নগর রাষ্ট্র বলতে এমন নগরকে মিন করা হয় যে নগরটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। নগর রাষ্ট্র বলতে এমন কোন নগরকে মিন করা হয় যে নগরটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই নগর রাষ্ট্রের যে ধারণা বা সিটি স্টেটের যে ধারণা, এটা হলো প্রাচীন গ্রিস থেকে আসছে। প্রাচীন গ্রিস থেকে। আজকালকের যে গ্রিস সেটা না, তুমি ধরতে পারো ২,৫০০ ৩,০০০ বছর আগের গ্রিস। কেন? তখন সেখানে ছোট ছোট কিছু শহর তৈরি হয়েছিল। এই শহরগুলোর কিছু শাসনতান্ত্রিক পদ্ধতি ক্রিয়েট হয়েছিল। এক একটা শহর এক একটা রাজা বা শাসক দ্বারা নিয়ন্ত্রিত হইতো। ওই জায়গাতে পরোক্ষ গণতন্ত্র এবং প্রত্যক্ষ গণতন্ত্রের উদ্ভব হয়েছিল। কিভাবে হয়েছিল তোমার বুঝায় বলি। এখন পৃথিবীতে আমরা পরোক্ষ গণতন্ত্র প্র্যাকটিস করি, দেখবা আমরা এখন নরমালি যে গণতন্ত্রটাকে প্র্যাকটিস করি, ভোট দেওয়া, নির্বাচন করা, পরোক্ষ। কেন? বাংলাদেশে এখন ধরো ১০ কোটি মানুষ আছে। তো ১০ কোটি মানুষ মানে ভোটার হিসাবে আরকি। তুমি জনসংখ্যা ধরো না, জনসংখ্যা তো ১৭ কোটি। তো ১০ কোটি মানুষ আছে ধরো ভোটার হিসেবে তুমি যদি নাও। এখন তারা যখন ভোট দিবে, সংসদে এমপি তৈরি হয় কয়জন? ৩০০ জন। এখন ১০ কোটি মানুষ সবাই কি দেশ শাসন করার জন্য গেছে? না, সবাই যায় নাই। আমরা কি করছি? আমাদের যে আ শাসন করবার যে ক্ষমতা আছে বা রাষ্ট্রের ব্যাপারে আমাদের যে শক্তি আছে বা আমাদের যে পাওয়ার আছে, এটা আমরা ৩০০ জনকে দিয়ে দিছি। ওই ৩০০ জনের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ দল কি করে? সরকার তৈরি করে রাষ্ট্রকে পরিচালনা করে। তাইলে এখন আমি সরাসরি সংসদে যাই না, আমার প্রতিনিধি পাঠাই। আমার প্রতিনিধি পাঠাই। সারা বাংলাদেশকে আমরা ৩০০ ভাগে ভাগ করছি। একেক ভাগ থেকে একেকজন প্রতিনিধি, যিনি সর্বোচ্চ ভোট পাবেন, তিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট বা এমপি হয়ে সংসদে যাবেন এবং রাষ্ট্রকে শাসন করার কাজে অংশগ্রহণ করবেন। তাহলে ব্যাপারটা বোঝা গেল, আমি কাউসার আমি গেলাম না, আমার একজন প্রতিনিধিকে পাঠাইলাম। তাহলে আমি সরাসরি কিছু করি না, আরেকজনকে দিয়ে করাইলাম। এটা পরোক্ষ গণতন্ত্র। আর প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে আমি নিজেই গেলাম, আমি নিজেই সিস্টেম ডেভেলপ করলাম। এখন ধরো
একটা সিটি স্টেট বা নগর রাষ্ট্র, তুমি প্রাচীন গ্রিসের একটা সিটি স্টেটের কথা কল্পনা করো, যেখানে ধরো 2000 মানুষ আছে। তো তখন ওই 2000 মানুষ কি করতো, ওইটাকে কিভাবে অপারেট করা যায় সেটা তারা ডিসিশন নিত। ওই 2000 মানুষ এক জায়গায় বসলে, সেটা বড় মাঠ হোক আর যাই হোক, 2000 এর মধ্যে তো বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষ ধরো 5 থেকে 700, বাকিরা হয়তো নারী বা শিশু অথবা বৃদ্ধ, যারা প্রপারলি ওই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না। তো এই ধরো 2000 বা 1500 মানুষ সবাই এক জায়গায় বসে তারা ডিসিশন নিত আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি পালনীয়, কি আচরণীয়, কি আচরণীয় না, কিভাবে পরবর্তী কাজগুলো আমরা করব। তাইলে তারা সবাই মিলে পলিসি তৈরি করত, তারা সবাই সেগুলোকে বাস্তবায়ন করত। আমার কথাগুলো ভালো করে বুঝো। সবাই মিলে পলিসি ক্রিয়েট করত, সবাই সেগুলোকে বাস্তবায়ন করত। এর মানে নীতি তৈরি করা এবং নীতি বাস্তবায়ন সব জায়গায় সবার অংশগ্রহণ ছিল। এটার নাম প্রত্যক্ষ গণতন্ত্র, ডিরেক্ট ডেমোক্রেসি যেটাকে বলা হয়। তাহলে নগর রাষ্ট্রে যে গণতন্ত্র ছিল সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। এখন সারা পৃথিবীতে বর্তমানে যে গণতন্ত্র প্রচলিত আছে বা চলছে সেটা কি? সেটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এখন তুমি প্রশ্ন করতে পারো, হ্যাঁ সিঙ্গাপুর যেহেতু এটা নগর রাষ্ট্র, তাহলে কি এখানে প্রত্যক্ষ গণতন্ত্র আছে? না, এখানেও তো মানুষ বেড়ে গেছে। এখন এই প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্ত হইল কিভাবে? যখন নগরের সাইজ বড় হয়ে গেল, মানুষের সংখ্যা বেশি হয়ে গেল। এখন যেখানে 2000 মানুষ ছিল তারা হয়তো বসে কাজ করতে পারতো পলিসি মেকিং এবং পলিসি ইমপ্লিমেন্টেশনে। পরে দেখা গেল এটার ওই নগরের সাইজ বড় হয়েছে, মানুষের সংখ্যা হয়ে গেছে 20,000। তো 20,000 মানুষ কিভাবে এক জায়গায় বসে পলিসি ক্রিয়েট করবে, সেই পলিসি আবার ইমপ্লিমেন্ট করবে? তখন তারা একটা প্রসেস ডেভেলপ করলো যে চলো তাহলে আমরা সবাই মিলে না করে আমাদের দায়িত্ব কয়েকজনের উপরে দিয়ে দিই নির্দিষ্ট কিছু সময়ের জন্য। ওই সময়ের মধ্যে তারা কাজগুলোকে করে নেবে। সেখান থেকে আসতো নির্বাচনী সিস্টেম। তাহলে ধরো 20,000 মানুষে মিলে 100 মানুষের উপরে দায়িত্ব দিয়ে দিল। ওই 100 মানুষ পলিসি তৈরি করলো, পলিসিকে আবার বাস্তবায়ন করলো। এখান থেকে তৈরি হয়েছে হলো তোমার ইনডিরেক্ট ডেমোক্রেসি। তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি মানে কি? সবাই মিলে পলিসি তৈরি করবে, সবাই সেটাকে বাস্তবায়ন করবে। ইনডিরেক্ট বা পরোক্ষ যেটা ডেমোক্রেসি, সেটার অর্থ কি? সবাই মিলে পলিসি তৈরি করার কাজটা কিছু মানুষের উপরে দিয়ে দেবে, তারা সবার দায়িত্ব নিয়ে কাজটা করে দেবে। যেটা এখন বাংলাদেশও সারা বিশ্বে তুমি ধরতে পারো প্রচলিত আছে। একেবারে নিরঙ্কুশ রাজতন্ত্র বাদ দিলে পৃথিবীতে মোটামুটি প্রায় এই সিস্টেমটা ডেভেলপ করা এখন। তাহলে সিঙ্গাপুর যেহেতু বড় শহর হয়ে গেছে, মানুষ বেশি, নামে নগর রাষ্ট্র সেটা সত্য, পুরো রাষ্ট্র মিলে একটা নগর, বাট ওই জায়গাতেও তোমার প্রত্যক্ষ ডেমোক্রেসি বা ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয় না, সেখানেও তোমার পরোক্ষ গণতন্ত্রই প্র্যাকটিস করা হচ্ছে। বুঝছো? তাহলে আমরা তোমার নগর রাষ্ট্র বুঝাইতে আইসা ডেমোক্রেসির 2টা রূপ দেখাই দিলাম। পরবর্তী লেকচারগুলোতে এগুলো নিয়ে কাজে লাগবে। আমরা যখন আস্তে, আস্তে এই ক্লাসগুলো নিয়ে আগাবো, এরপরে তোমাদের আরো টপিক আসবে। ফার্স্ট প্যারার টপিক আসবে, সেকেন্ড প্যারার টপিক আসবে। দেখবে কত আলোচনা হচ্ছে, কত কথা হচ্ছে। অনেক দরকারি কথা তোমাদের সাথে বলা লাগবে। এইজন্য কিছু বেসিক যেটা পরে কাজে লাগবে ভাইয়া তোমাকে আগেই দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ওকে? এবং সিরিজ আকারে ভার্সিটি খ তোমাদের পাশে থাকবে। মানবিকের বিষয়গুলোর টপিকগুলো আস্তে, আস্তে তোমাদের সামনে আমরা এগুলো আসতে থাকবো, নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এখন যেটা বলছিলাম, এই ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস, অর্থাৎ সিভিসের অর্থ আর সিভিটাসের অর্থ কি? সিভিস নাগরিক আর সিভিটাস নগর রাষ্ট্র। এই দুইটা মিলে শব্দের অর্থ। সিভিক্স মানে হচ্ছে পৌরনীতি বা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ এবং কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান, যেটা তোমাদের একটু আগে বললাম যে নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান বলা হয় এটাকে। এটা কিন্তু বিজ্ঞান, কলা না। প্রাচীন ভারতবর্ষ এবং গ্রিসে শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। সংস্কৃতে শহরকে বা নগরকে পুর বলা হয় বা পুরী বলা হয়, আর নগর অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী বা নগরবাসী। এই জন্যই নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌর জীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। তাহলে নাগরিক জীবনের আরেক নাম পৌর জীবন এবং তার সম্পর্কিত যে বিদ্যা সেটার যে স্টাডি সেটাকে বলা হয় পৌরনীতি। এখন দেখো পৌরসভা নাম শুনছ? পৌরসভা, আসো একটু 9-10 থেকে রিলেট করে দেব। পৌরসভা, পৌরসভাটা কি গ্রামাঞ্চল নাকি শহরাঞ্চল? আমরা যে স্থানীয় সরকারের রূপগুলো পড়ি, আসো এবার স্থানীয় সরকার দেখো, রিলেট করে দেই, জীবনে ভুলতে পারবা না। আমি তোমারে পড়াবো আর তারপরে তোমার এটা আবার অন্য জায়গায় আরেকজনের কাছে আরেকবার পড়া লাগবে, এটা তো হইতে পারে না। স্থানীয় সরকার বলতে কি বোঝায়? সরকার তো 2 রকম জানো, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার। কেন্দ্রীয় সরকার মানে হচ্ছে সচিবালয়, যেখানে নির্বাচিত দল, সংসদে নির্বাচিত দল যেখানে পলিসি মেক করে এবং যেটা আস্তে, আস্তে সারা দেশে ইমপ্লিমেন্ট হয়। তাই না? এটা কেন্দ্রীয় সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। তাহলে স্থানীয় সরকারটা কি? স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় পর্যায়ে ইলেকশন গুলা হয়।
অর্থাৎ ইউনিয়ন পরিষদে যে ইলেকশন হয়, উপজেলায় যে ইলেকশনটা হয় সেটা। তো স্থানীয় সরকার যেটা এটার আবার ২ টা ডাইমেনশন আছে। একটা হচ্ছে তোমার গ্রাম পর্যায়ে, আরেকটা হচ্ছে শহর পর্যায়ে। এখন শহর পর্যায়ে যেটা এটার আবার ২ টা ভাগ আছে দেখবা। বলা হয় একটা হচ্ছে পৌরসভা, আরেকটা কি? আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশন। দেখো খেয়াল করো মিলে কি মিলে না? আরেকটা হলো সিটি কর্পোরেশন। এগুলো স্থানীয় সরকারের মধ্যে তোমার শহর অঞ্চলে ২ টা ভাগ। আর গ্রামের মধ্যে হলো ৩ টা। একটা হলো ইউনিয়ন পরিষদ, আরেকটা হলো উপজেলা পরিষদ, আরেকটা হলো জেলা পরিষদ। পরিষদ লিখে দেই, পরে আবার দেখা গেল জেলা দিয়ে আমি কি মিন করছি? উপজেলা পরিষদ। এখন খেয়াল করো তো আমি যেখানে পৌরসভা লিখছি এটাকে কোথায় রাখছি? সিকোয়েন্স অনুযায়ী এটা কোন অংশের অন্তর্গত হইছে? স্থানীয় সরকারের শহরের রূপের ২ টা রূপের একটা পৌরসভা, একটা সিটি কর্পোরেশন। তাহলে দেখো পৌরসভাটাকে শহর অর্থে নেয়া হইছে। খেয়াল করছো? পৌরসভাটা শহর অর্থে নেওয়া হইছে। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া গ্রাম অংশে তো আমরা স্থানীয় সরকার বুঝলাম। ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, ফাইন। জেলা পরিষদ ভাই জেলা পরিষদ তো শহর ভাই। ভাই জেলা পরিষদ শহর, এটাকে গ্রামে কেমনে রাখা হইলো? হ্যাঁ, একটা হালকা কারিশমা আছে। সেটা কি? সেটা হলো এই, তোমরা জানো যে ইউনিয়ন পরিষদের ভোটার হলো সাধারণ মানুষ। আর তাদের দ্বারা একজন চেয়ারম্যান হন। ৯ টা ওয়ার্ডে ৯ জন পুরুষ মেম্বার থাকে এবং ৩ জন মহিলা মেম্বার থাকে। তো ৯ আর ৩ এ কত? ১০, ১১, ১২ আর চেয়ারম্যান ১৩ জন মিলে ইউনিয়ন পরিষদ তৈরি হয়। ঠিক উপজেলা পরিষদেও তো ইউনিয়নগুলোর ধরো ১০ টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা হইছে। তো সবার ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা তৈরি হবেন। খুব স্বাভাবিক না? তো মনে রাখবা একটা জেলার মধ্যে যদি আমি ধরলাম একটা জেলার মধ্যে ৫ টা উপজেলা আছে। আর ৫ টা উপজেলা মিলে আ ইউনিয়ন পরিষদ আছে হচ্ছে ৮ টা করে ৫ ৮ ৪০ টা। একটা জেলায় ৫ টা উপজেলা আছে। আর প্রতিটা উপজেলার আন্ডারে এভারেজে ধরো ৮ টা করে ইউনিয়ন আছে। তাহলে ৫ ৮ ৪০ টা। তো ৪০ টা ইউনিয়নে ৪০ জন চেয়ারম্যান আছে। প্রতিটা ইউনিয়নে আবার ৯ জন করে পুরুষ মেম্বার, ৩ জন করে মহিলা মেম্বার আছে। এই প্রতিটা ইউনিয়নের পুরুষ মহিলা মেম্বার যারা আছে তাদের ভোটে জেলা পরিষদের যিনি হচ্ছে প্রধান হবেন তিনি নির্বাচিত হন। অর্থাৎ জেলা পরিষদের ইলেকশনের ভোটার যারা, এই ভোটার হচ্ছে বেসিক্যালি এনারা। বুঝছো? অর্থাৎ গ্রাম পর্যায়ে যারা মেম্বার চেয়ারম্যান হয়ে আছে সাধারণ মানুষের ভোটে তারা সে জেলা পরিষদে ভোট দেয়। তাহলে গ্রাম পর্যায়ের প্রতিনিধিরাই এসে জেলা পরিষদে ভোট দেয়। এইজন্য জেলা পরিষদ নির্বাচিত হচ্ছে, জেলা পরিষদ তৈরি হচ্ছে গ্রাম পর্যায়ের ভোটের মাধ্যমে। আমি আমার ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান, আমার ভোটে জেলা পরিষদের যিনি প্রধান তিনি তৈরি হবেন। দ্যাট মিনস জেলা পরিষদ আসলে কোথায়? একদম রুটে। এজন্য জেলা পরিষদকে গ্রামের বা স্থানীয় সরকারের গ্রাম পর্যায়ের অংশ ধরা হয়। শহর না, ভুল করো না। শহরে পৌরসভা আর সিটি কর্পোরেশন। আসো ব্যাকে যাই। তাহলে আমরা নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান হিসেবে এখান থেকে শিখে নিলাম। আমরা শিখলাম যে শাস্ত্র নাগরিকের রূপ, নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক, অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে পৌরনীতি। এখন এটাকে তুমি নানানভাবে বলতে পারবা। আসো আমরা বড়, বড় মানুষের কথার সাথে পরিচিত হই। তারা কে কি বলছে? এফ এ গ্লাউড বলছে যে, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী, চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। এটা বলছে এফ এ গ্লাউড। আচ্ছা, এরপরে ই.এম. হোয়াইট উনি বলছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এটা খুব সহজ। নাগরিকতা এই শব্দের সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তার নামই পৌরনীতি। এরপরে ই.এম. হোয়াইট তার দ্য ফিলসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এখানে বিশ্বকোষ, ওইখানে বলা হয়েছে পরিণতির সংজ্ঞা দিতে গিয়ে ওই জায়গায় লেখা হয়েছে পরিণতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন, পদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করা হয়। তাহলে ঘুরে ফিরে কথা ওইটাই, রাষ্ট্র আর নাগরিক এই দুইয়ের সম্পর্ক, অধিকার, কর্তব্য ইত্যাদি যেখানে আলোচনা হয় তার নামই হচ্ছে পরিণতি। তাহলে পরিণতিতে নাগরিকের সমস্ত বিষয় আলোচনা করা থাকবে, রাষ্ট্রের সমস্ত বিষয় আলোচনা করা থাকবে। ক্লিয়ার? এখন আসো সামনে যাব। এগুলোর সাথে এখানে যেসব টার্ম আসছে, কিসের বেসিসে আসছে, এগুলোকে কিভাবে রিলেট করা যায় সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করতেছি।
পরিণতি ও সুশাসন খেয়াল করে দেখো, নাগরিক, নগর রাষ্ট্র এই দুইটা মিলেই তো সিভিস আর সিভিটাস মিলেই তো পরিণতি হয়েছে, সুশাসন হয়েছে, তাই না? এই নগর রাষ্ট্র থেকে আসছে রাষ্ট্র, সেখান থেকে আসছে বিশ্ব মানবতার ধারণা। একসময় নগর রাষ্ট্র কেমন ছিল? সাইজে ছোট ছিল, ক্যাপসুলের মতো। তুমি গ্রিসের এথেন্স, স্পার্টা এরকম ছোট ছোট রাষ্ট্রের কথা কল্পনা করো। সেখান থেকে একটা সময় রাষ্ট্র ক্রিয়েট হয়েছে 1648 সালের ওয়েস্টফেলিয়া ট্রিটির পরে। ওয়েস্টফেলিয়া ট্রিটি হচ্ছে এর আগে যে যাকে পারতো দখল করত, কিন্তু ইউরোপে 1648 সালে একটা ট্রিটি বা চুক্তি হয়, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া। এই চুক্তিতে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটা উপাদান নিয়ে যখন রাষ্ট্র তৈরি হবে তখন কেউ চাইলে একে অপরকে দখলবাজি করতে পারবে না। সার্বভৌম ক্ষমতার প্রতি যখন আমি স্বীকৃতি দিয়ে ফেলবো তখন আমি কোনো রাষ্ট্রকে চাইলে আর দখল করবো না। যেমন আমি বাংলাদেশ চাইলে মালদ্বীপ দখল করতে পারি, আমি করব না। আমি চাইলে নেপাল দখল করতে পারি, হয়তো আমি করব না। কারণ আমি তাকে একটা স্বাধীন বা সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলাইছি অলরেডি। এই যে চারটা জিনিস যার আছে সে রাষ্ট্র হবে, তার একটা মর্যাদা থাকবে, এইসব 1648 সালের ওয়েস্টফেলিয়া চুক্তির পরে তৈরি হয়েছে আধুনিক বর্তমানে যে রাষ্ট্র কাঠামো সেটা। তাহলে দেখো, একটা সময় ছিল নগর রাষ্ট্র, সেখান থেকে রাষ্ট্র, আর সেখান থেকে এখন বর্তমানে বিশ্ব মানবতার ধারণা আসছে। বিশ্ব মানবতার ধারণা হচ্ছে এই যে আমি যে কোনো রাষ্ট্রের নাগরিক হইতে পারি, আমি কাউসার বাংলাদেশের নাগরিক হইতে পারি, আমার জাতীয় পরিচয় থাকতে পারে এটা, বাট এখানে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি? সেটা হলো আমি বিশ্বেরও নাগরিক। আমি বিশ্বের যে কোনো জায়গায় যাই না কেন, আমার কিছু মানবাধিকার নিয়ে আমি মুভ করি। 1948 সালে জাতিসংঘ মানবাধিকারের যে ঘোষণাপত্র বলছে 10 ডিসেম্বর, সেখানে এই কথাগুলোই আসছে এবং এই উদাহরণ আমি অনেক লেকচারে দিছি। আমি যদি বাংলাদেশ থেকে লিবিয়ার জলপথ হয়ে ভূমধ্যসাগর দিয়ে ইতালি ঢুকতে চাই, ইতালির কোস্টগার্ড যদি আমাকে আটকায় ফেলে, তার দেশে ঢুকতে না দেয়, আমাকে মেরে ফেলবে? না, আমাকে আশ্রয় দিবে, খাওয়াবে, তারপর আমাকে দেশে ব্যাক পাঠাবে। তুমি অবৈধভাবে আসছো, চলে যাও। আমাকে মারবে না, কারণ আমি বিশ্ব নাগরিক। সারা পৃথিবীটা অ্যাকচুয়ালি আমার। এটারও একটা দাবি আছে। মানুষ হিসাবে আমি সেই মানবিক অধিকার নিয়ে পৃথিবীতে আসছি। আবার ধরো 17 লাখ রোহিঙ্গা, তারা জীবন বাঁচানোর জন্য মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে ঢুকছে। আমরা তাদেরকে মেরে ফেলাইছি? সম্ভব ছিল না। ইনস্ট্যান্ট তাড়াই দেওয়া সম্ভব ছিল না। তারা ছিল ঝুঁকির মধ্যে, আমরা তাদেরকে রাখছি। এই যে নাগরিক হিসাবে বিশ্বজনীন একটা রূপ আছে তোমার। সারা পৃথিবীতে মানুষ হিসেবে একটা কমন অধিকার নিয়ে তুমি পৃথিবীতে আসছো। ওইটা, ওইটা হচ্ছে তোমার বিশ্ব মানবতা। তো নগর রাষ্ট্র, একসময় রাষ্ট্র, সেখান থেকে এটা বিশ্ব মানবতার রূপে এখন বর্তমানে আসছে। আর নাগরিকের রূপগুলোর মধ্যে দেখো কিভাবে আসছে। নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, প্লাস নাগরিকের অতীত দিক, নাগরিকের বর্তমান দিক, নাগরিকের ভবিষ্যৎ দিক। সেখান থেকে আবার তৈরি হয়েছে নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ, নাগরিকের আন্তর্জাতিক রূপ। তো এই বিষয়গুলো কেমন, চলো আমরা এই নাগরিকের হাত থেকে যেগুলো বের হয়ে গেছে সেগুলো একটু কথা বলি। নাগরিকের অধিকার কি? নাগরিক রাষ্ট্রের কাছে কিছু জিনিস পায়, এটা নাগরিকের অধিকার। আমাদের সংবিধানের তুমি 26 থেকে যদি 47 পর্যন্ত পড়ো, তাহলে দেখবা এখানে সুন্দর করে বলা আছে আমি রাষ্ট্রের কাছে কি পাই। সুযোগের সমতা, সরকারি চাকরিতে আমি যখন যাব সেখানে নিয়োগ লাভে আমি সমতা অধিকার করব। তারপরে ধর্মীয় স্বাধীনতা আমি পাবো। পেশা বা বৃত্তি গ্রহণে আমার স্বাধীনতা থাকবে। আইনের আশ্রয় লাভের আমার অধিকার আছে। এরকম 26 থেকে 47 বলেই তো দিলাম। এই পুরা আর্টিকেল গুলো আমাদের বর্তমান সংবিধানে সব বলা আছে। সংবিধান আমাদের সব মিলে যে জিনিসগুলো বলছে, 153 আর্টিকেলে যত জিনিস বলছে, এই জিনিসগুলো যদি প্রপারলি বাস্তবায়ন করা হয়, দেশ অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবায়ন হয় না বলে রাষ্ট্রে তো প্রবলেম। কথা বুঝতে পারছো? এর মধ্যে 26 থেকে 47 এই আর্টিকেল গুলোর মধ্যে যতগুলো কথা আছে, এই সবগুলো কথা হচ্ছে আমার অধিকারের প্রশ্নে। এর বাইরেও আছে। এগুলো নাগরিকের অধিকার। নাগরিকের কর্তব্য সম্পর্কে পরিণতি আলোচনা করে। অর্থাৎ আমি কি করব? আমি কি রাষ্ট্রের কাছ থেকে খালি নিবো? রাষ্ট্রকে কিছু দিব না? দিব তো। আমি রাষ্ট্রের প্রতি ভ্যাট দিব, ট্যাক্স দিব এবং সবথেকে বড় কোয়ালিটি আমার যেটা হবে সেটা হলো এই, আমি রাষ্ট্রের প্রতি অনুগত থাকবো। একটা নাগরিকের, তোমাকে যদি কোনোদিন জিজ্ঞেস করা হয় বা তুমি যদি এমসিকিউতে এই কোশ্চেনটা ফেস করো, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে নাগরিকের প্রধান কর্তব্য কি? একজন নাগরিক হওয়ার জন্য প্রাইম সুপিরিয়র কন্ডিশন কি? উত্তর হবে আনুগত্য। রাষ্ট্রের প্রতি তোমাকে অনুগত থাকতে হবে। তুমি যদি বলো যে আমি রাষ্ট্রের আইন মানি না, এই রাষ্ট্রকে আমি কেয়ার করি না, তাহলে সমস্যা আছে। রাষ্ট্রকে তোমার মানতে হবে। তুমি রাষ্ট্রের প্রতি অনুগত থাকা লাগবে। এটা তোমার প্রথম কর্তব্য। এরপর তুমি যদি সুনাগরিক হইতে চাও, আরো তোমার মধ্যে কিছু কোয়ালিটি আছে ডেভেলপ করো। তুমি শিক্ষিত হবা, তুমি সচেতন হবা, তুমি রাজনীতি সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবা, তুমি ভালো মানুষকে তোমার ভোট দিবা, তোমার ভোট দ্বারা যেন ভালো মানুষ নির্বাচিত হয় সেই দিকগুলো তুমি খেয়াল রাখবা। হ্যাঁ, তুমি ভ্যাট দিবা, ট্যাক্স দিবা,
আয়কর দিবা, এগুলো তোমার কর্তব্য। এরপর নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান, নাগরিকের ভবিষ্যৎ দিক, অর্থাৎ নাগরিক অতীতে কেমন ছিল রাষ্ট্রের কাছে, নাগরিক বর্তমানে কেমন আছে এবং নাগরিক ভবিষ্যতে রাষ্ট্রের কাছে কেমন হবে, কি কি অধিকার লাভ করবে, এখানে পরিণতি আলোচনা করে। এরপরে আবার নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ, নাগরিকের আন্তর্জাতিক রূপ নিয়ে পরিণতি আলোচনা করে। আমি সুশাসন শব্দটাকে একটু ব্যাখ্যা করব, আসতেছি। দেখো, নাগরিকের স্থানীয় রূপ, স্থানীয় রূপ মানে হচ্ছে একজন নাগরিক নাগরিক হিসেবে তার কিছু অধিকার এবং কর্তব্যের জায়গা আছে। আমি ইউনিয়ন পরিষদে প্রথমে ভোট দিলাম, ইউনিয়ন পরিষদে আমার কিছু কাজ আছে, আমি ওখানে কিছু অধিকার লাভ করি, সেখানে আমার কিছু কর্তব্য আছে। কি কি অধিকার লাভ করি? আমি জন্ম সনদ নেই, জন্ম নিবন্ধন নেই, ইত্যাদি ইত্যাদি করি। আবার ইউনিয়ন পরিষদের কাজের বেলায় উন্নয়নের ব্যাপারে আমি সতর্ক থাকি, সেখানে আমি আমার কর্তব্য হিসেবে ভোট দান করি। এটা আমার রাজনৈতিকভাবে এই জায়গাটা আমার উপরে বর্তায়। এটা নাগরিকের স্থানীয় রূপ। তাহলে নাগরিকের জাতীয় রূপ কি? রাষ্ট্রের যে ডাইমেনশন, রাষ্ট্রের যে কাঠামো, সেখানে আমি অংশগ্রহণ করি, সেখানে আমি জাতীয় নির্বাচনে ভোট দেই। আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে, এটা আমার জাতীয় রূপ। আবার আমি আন্তর্জাতিক নাগরিকও বটে। সারা পৃথিবীটাই আমার দেশ, সারা পৃথিবীটাই আমার বাসস্থান, সারা পৃথিবীটাই আমার জন্য। কিছু সিস্টেম বা কিছু নিয়মকানুন মেনে আমি সেই সুবিধা, এগুলোকে আমি এনজয় করতে পারি। আমি চাইলেই গিয়ে এখন একটা দেশে ঢুকতে পারবো না। আমি ওই দেশের সিস্টেম বা পদ্ধতি মেনে ঢুকতে পারবো। এটা আমার নাগরিক হিসেবে সে অধিকার আছে। আমি একটা দেশের নাগরিক, আর অন্য দেশে আমি ঢুকতে পারবো। তাদের অধিকারগুলো আমি অ্যাভেইল করতে পারবো। তারা চাইলে আমি তাদের নাগরিকত্ব পর্যন্ত পাবো। আল্টিমেটলি যে আমি সারা পৃথিবীটাকে চাইলে এক্সপ্লোর করতে পারবো মানুষ হিসাবে, কোন একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে, এটা আমার নাগরিকের আন্তর্জাতিক রূপ। এখন আসো, সুশাসন কি? দেখো, এই শাসন শব্দটার আগে যদি সুযুক্ত করে দাও, তাহলে হয়ে যায় সুশাসন। তো শাসন মানে হচ্ছে অপারেট করা, কাউকে চালানো, কাউকে ভালো পথে অপারেট করা। শাসনের অর্থ কিন্তু খারাপ পথে না। ভালো পথে চালালে তাকে শাসন বলা হয়। আর সুশাসন মানে উত্তমভাবে ভালো পথে চালানো। অর্থাৎ সু এখানে উপসর্গ, বুঝতেই পারো, ভালো অর্থ দেয়। শাসন সংস্কৃত শব্দ, সু এখানে সংস্কৃতই কাউন্ট হবে অ্যাকচুয়ালি। তো কাজের আগে সু কাজ দিলে যেরকম ভালো অর্থ ক্রিয়েট করে, এখানে শাসনের আগে সু দেওয়ার কারণে ভালো অর্থ ক্রিয়েট করছে, অর্থাৎ সুন্দরভাবে শাসন করা। শাসন তুমি করবা, তবে সুন্দরভাবে করবা। এই জন্য ইংলিশে একটা হচ্ছে গভর্নেন্স, আর একটা হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স হওয়ার বা সুশাসন কায়েম হওয়ার কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে এরকম: তুমি ওই রাষ্ট্রে ট্রান্সপারেন্সি রাখবা, মানে স্বচ্ছতা রাখবা, জবাবদিহি রাখবা, যেটাকে তোমার অ্যাকাউন্টেবিলিটি বলা হয়। তুমি দুর্নীতি করবা না, তুমি অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকবা, তুমি নাগরিক হিসাবে যা যা করার দরকার তার সবগুলো করবা। এই যে স্বচ্ছতা থাকা, জবাবদিহি থাকা, সকল মানুষ সমান অধিকার পাবে, আইনের শাসনকে প্রতিষ্ঠা দেওয়া, এই সমস্ত কিছুর কম্বিনেশনকে বলা হয় সুশাসন বা গুড গভর্নেন্স। তো চালাইলেই হয় না। ধরো পৃথিবীতে এখন কঙ্গোতে শাসন আছে, সুশাসন নেই। কিন্তু ফিনল্যান্ডে সুশাসন আছে, সুইডেন নরওয়েতে সুশাসন আছে। আমি কঙ্গোতে কেন শাসন বললাম, বা আফ্রিকার মালিতে কেন শাসন বললাম? সেখানে সরকার আছে, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আছে, তারা মারপিট করতেছে। তাহলে ওখানে শাসন আছে, সুশাসন নেই। স্থানীয় গোষ্ঠী মানুষকে চালায়, সরকারও মানুষকে চালায়, এটার নাম শাসন। আর সুশাসন কোনটা? তুমি ভালো কাজ করো, খারাপ কাজ করো, সমস্ত কিছুর জন্য ভালো কাজের যেমন পুরস্কার আছে, খারাপ কাজের জবাবদিহি আছে, এটার নাম হচ্ছে সুশাসন। স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে উত্তর ইউরোপের, যেমন তোমাকে যদি শর্টকাটে মনে রাখতে বলি, এই ফিডে আসুন কথা দিয়ে মনে রাখবা। মনে রেখো, সুশাসন কোথায় আছে এরকম দেশের নাম বললে তুমি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো বলবা। যেমন ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই রাষ্ট্রগুলো ভালো শাসন বা ভালো ভালো ক্যাটাগরিতে উপরের দিকে থাকে। এখানে দুর্নীতি কম, নাগরিক অধিকার বেশি, এরা সুখী কান্ট্রি। এখানে তোমার হচ্ছে সরকার জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এরা হচ্ছে কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে নাগরিকের জীবনকে কল্যাণময় করার জন্য রাষ্ট্র সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। এরকম রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বলা হয়। তুমি প্রশ্ন করো, তাহলে ভাই আমেরিকা কল্যাণ রাষ্ট্র না? এরা সবথেকে বেশি ধনী। তারা সবথেকে বেশি ধনী বা পাওয়ারফুল, বাট কল্যাণ রাষ্ট্র না। আমেরিকাতে প্রায় ১ মিলিয়ন, অর্থাৎ ১০ লাখ মানুষ আছে, প্রায় কম বেশি ১০ লাখ, যারা হচ্ছে তোমার হোমলেস। এত বড় কান্ট্রি, ১০ লাখ মানুষ আছে যাদের কোনো ঘর নাই, রাস্তাঘাটে থাকে। বুঝতে পারছো? কিন্তু এই কান্ট্রিগুলোতে কোনো হোমলেস নাই। তোমার বাচ্চার চিকিৎসা রাষ্ট্র দিবে। তুমি বেকার আছো, তোমাকে ভাতা রাষ্ট্র দিবে। তোমার ঘর নাই, থাকার ব্যবস্থা রাষ্ট্র করে দিবে। তোমার চিকিৎসা রাষ্ট্র করে দিবে। খালি তুমি ওই দেশের নাগরিক হইলেই হইল। এজন্য এসব কান্ট্রিকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র। সো সুশাসন কোথায় আছে বুঝতে হইলে আগে এগুলোর দিকে তাকাইতে হবে। শাসন আছে পৃথিবীর সব জায়গায়। সুশাসন অল্প কিছু দেশে আছে। এগুলোতে আছে, সিঙ্গাপুরে আছে, জাপানে আছে, বা সাউথ কোরিয়ার কথা তুমি বলতে পারো। এই কান্ট্রিগুলো হচ্ছে ভালো।
যেখানে কেবল গভর্নেন্স না, গুড গভর্নেন্স দিয়ে রাষ্ট্রকে অপারেট করা হয়। তাহলে কি বুঝছো পরিণতি কি, সুশাসন কি? আশা করি এখন সামনের দিকে গেলে খুব সিম্পলি তুমি সমস্ত জিনিসকে গ্র্যাব করতে পারবা। পরিণতি ও সুশাসনের পরিধীয় বিষয়বস্তু, এটা একবার ধরো তুমি এখান থেকে শুরু করলা, এইভাবে রাউন্ড করে আসলা, আসতে দেখবা যে মোটামুটি সবগুলো জিনিসই সহজ। এই পরিণতি আর সুশাসন কি নিয়ে কাজ করে, এটার পরিধি কি, এটার বিষয়বস্তু কি? নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলেছি। নাগরিকের অধিকার, কর্তব্য এবং মানবাধিকার নিয়ে কথাবার্তা বলে। এটা মানব সভ্যতার আদি সংগঠন নিয়ে কথাবার্তা বলে, অর্থাৎ পরিবারকে নিয়ে আলোচনা করে। সামাজিক পরিবর্তন এবং সামাজিক মূল্যবোধ নিয়ে কথা বলে। রাষ্ট্রের উৎপত্তি এবং কাজ নিয়ে কথা বলে। আইন এবং নৈতিকতা নিয়ে কথা বলে। স্বাধীনতা, সাম্য নিয়ে কথা বলে। দেশপ্রেম এবং জাতীয়তা নিয়ে কথা বলে। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া জাতীয়তা কি? একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে তুমি জাতি বলতে পারো যদি তাদের মধ্যে কিছু ঐক্য পরিলক্ষিত হয়। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, চেতনা, খাদ্যাভ্যাস, বিভিন্ন কিছুতে তাদের মধ্যে যদি একটা কমন ঐক্য বা ইউনিটি পরিলক্ষিত হয় এবং তারা যদি একসাথে থাকতে চায়, তখন ওই ঐক্যবদ্ধ মানুষগুলোকে বলা হয় জাতি। এই জাতি যে চেতনার দ্বারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকে, ওই চেতনার নাম জাতীয়তা। তুমি এখন বাংলাদেশের মানুষের দিকে তাকাও, এখানে আমরা একাধিক ধর্মের মানুষ আছি বটে, কিন্তু ভাষা, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার বিভিন্ন কিছুতে মিল থাকার কারণে আমরা একসাথে ছিলাম, আছি, থাকতে চাই। এই যে থাকতে চাই, ছিলাম, আছি, এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রবণতা, ঐক্যবদ্ধ হওয়ার যে মানসিকতা, এটার নামই হচ্ছে তোমার জাতি হিসাবে আমাদের যে মানসিক চেতনা, সেটা হচ্ছে জাতীয়তা। আর এই চেতনার নামটা একাডেমিক অফিসিয়াল নামে যদি আসো, তাহলে সেটা জাতীয়তাবাদ। বুঝতে পারছো? তাহলে জাতীয়তা বা জাতীয়তাবাদের ওই ধারণাটা মূলত হচ্ছে একটা মানসিক জায়গা, যে মানসিক ধারণার কারণে একটা নির্দিষ্ট জাতি ঐক্যবদ্ধ অবস্থায় থাকে। তাহলে জাতি হচ্ছে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী বা জনসমষ্টি, আর ওদের ঐক্যের পেছনে যে মানসিক চেতনা বা মানসিক ধারণা, সেটাই হচ্ছে তোমার জাতীয়তা বা জাতীয়তাবাদ। বুঝছো? এরপরে জনসেবা এবং আমলাতন্ত্র নিয়ে কথা বলে। আমলাতন্ত্র হচ্ছে ব্যুরোক্রেসি, ইংলিশে একে ব্যুরোক্রেসি বলা হয়। সোজা কথায় যদি বলি, তন্ত্র মানে তো সিস্টেম বা পদ্ধতি। আমাদের বডির পরিপাকতন্ত্র। আমি খাইলাম, খাবার হজম হইল, শক্তি বডিতে থাকলো, অপাচ্য অংশ বডি থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে পরিপাকতন্ত্র। ঠিক না? তো তন্ত্র মানে সিস্টেম বা পদ্ধতি। তা আমলাতন্ত্র মানে হচ্ছে আমলাদের পদ্ধতি। আমলা কারা? সরকার উচ্চপদস্থ অফিসার যারা, সোজা কথায় বললে যারা সচিব তারা। তো এসব জিনিস নিয়ে জনসেবা এবং আমলাতন্ত্র নিয়ে পরিণতি কথাবার্তা বলে, তার মধ্যে এটা পড়ে, পরিণতি আলোচনার বিষয়ের মধ্যে এটাও পড়ে। পরিণতির ভিতরে সংবিধান পড়ে, অর্থাৎ সংবিধান তো রাষ্ট্র পরিচালনা করবার একটা মৌলিক দলিল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের উপরে কিন্তু আর কোনো আইন নাই। তোমরা আমাদের বাংলাদেশের সংবিধান পড়ছো কিনা আমি জানি না। যদি বাংলাদেশের সংবিধান পড়ো, তাহলে দেখবা ৭ নম্বরের আর্টিকেল গুলো, ক খ গুলো পড়বা সুন্দর করে। এখানে আবার ক আছে, খ আছে, হ্যাঁ, সাথে। তো ৭ যদি পড়ে, তাহলে পরিষ্কার লেখা আছে ওইখানে যে সংবিধানের সাথে যদি কোনো আইন সাংঘর্ষিক হয়, ওই আইনের যতটুকু অংশ সাংঘর্ষিক হবে অতটুকু, অথবা পুরো আইন যদি সাংঘর্ষিক হয়, পুরোটা বাদ, বাতিল। অর্থাৎ সংবিধানে ১৫৩টা আইনের ধারা আছে, সহজ কথায় বুঝবা। ১৫৩ ধারার কোনো ধারার সাথে যদি বাংলাদেশের কোনো প্রচলিত আইন কন্ট্রাডিক্ট করে, ওই আইন বাতিল হয়ে যাবে। ডেঞ্জারাস বিষয় কিন্তু। একটা রাষ্ট্রে, আমাদের দেশে তুমি দেখো, হাজার হাজার আইন আছে। জুডিশিয়ারি হাজার হাজার আইন দিয়ে চলে। যিনি জাজ, তিনি জন বিচার করেন, প্রচুর আইন ওই জায়গায়। আইনের অনেক ধারা। আবার সিআরপিসি, পুলিশের আইনের কোড আছে। তোমাকে কখন তারা অ্যারেস্ট করতে পারবে, কোন অপরাধে কিভাবে অ্যারেস্ট করতে হয়, তোমাকে কারণ জিজ্ঞাসা বলবে কিনা, বা নাকি তোমাকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে আটকায় রাখবে, ওয়ারেন্ট আছে কিনা, কোন আইনের বলে পুলিশ চলে, তার যে কিছু কার্যাবলী আছে, সেগুলো কিছু আইন। যত টাইপের আইন আছে, যে ধরনের আইন হোক না কেন, কোনো আইনের কোনো অংশ অথবা পুরো আইন যদি কোনো কারণে সংবিধানের সাথে, সংবিধানের কোন আর্টিকেলের সাথে যদি সাংঘর্ষিক হয়, ও আইন বাতিল হয়ে যায়। এগুলো নিয়ে কিন্তু পরিণতি কথা বলে। এরপর ই গভর্নেন্স নিয়ে কথা বলি। ই গভর্নেন্স মানে তো বুঝতেই পারো, সরকারের পরিচালনা পদ্ধতির মধ্যে ডিজিটাল সিস্টেমের ব্যবহার। নেতৃত্ব নিয়ে আলোচনা করে, জনমত রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলে, রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে, নির্বাচক মন্ডলী নিয়ে কথা বলে। নির্বাচক মন্ডলী মানে হচ্ছে সোজা কথায় ভোটার, যারা ভোটার তারা নির্বাচক মন্ডলী। এরপরে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, এটা একটা দারুণ জিনিস, এটার উপরে আলাদা চ্যাপ্টার আছে রাষ্ট্রবিজ্ঞানে। এটার উপরে আলাদা চ্যাপ্টারই দরকার হয়। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি মানে হচ্ছে রাষ্ট্রের সরকার যখন ক্ষমতাকে অ্যাপ্লাই করে, হ্যাঁ, সরকার যখন তোমার হচ্ছে ইয়ে করে, দেশকে চালায়, তখন সব ক্ষমতা এক জায়গায় রাখে না। এই যে দেখো, সরকারের বিভিন্ন অঙ্গ এবং বিভাগ আছে না, এই বিভাগগুলোর মধ্যে ক্ষমতাকে স্বতন্ত্রীকরণ করে দেয়, আলাদা করে দেয়।
আমি জানি বুঝতে পারো না আমার কথাটা। ধরো এটা বাংলাদেশ সরকার। তো সরকার তার যে ইয়াটা আছে, ক্ষমতাটা আছে বা কাজের যে ক্ষেত্র আছে সরকার আমার তো ধরো ২ টা হাত না? সরকারের হলো ৩ টা হাত। এই ৩ টা হাতের একটা হাতের নাম হলো আইনসভা, এটার আরেক নাম হচ্ছে আইন বিভাগ, আরেকটা হাতের নাম হলো নির্বাহী বিভাগ, এটার আরেক নাম হলো শাসন বিভাগ। আর আরেকটা হাতের নাম হলো বিচার বিভাগ। এই সমস্ত হাত দিয়ে সরকার কি করে? কাজটা করে। এখন এই আইনসভা যেটা এটা হলো সংসদ সোজা কথা। এটা সংসদ। যদি না বুঝো আর কেমনে বুঝাবো? আর যেটা নির্বাহী বিভাগ এটা হলো ধরো সচিবালয়। সচিবালয়ে কি থাকে? প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ নিয়ে বসে অফিস করেন, ডিসিশন তৈরি করেন। আর বিচার বিভাগ যেটা এটা হলো সুপ্রিম কোর্ট। কি কোর্ট? সুপ্রিম কোর্ট। ওকে? এখন সুপ্রিম বিদেশি শব্দ রস্বইকার দিয়েই হয়, বাট আমার যতদূর মনে আছে এটার মূল বানানে এভাবেই লেখা। তবে বিদেশি শব্দে রস্বইকারই হয়। দেখো, আইনসভায় কি হয়? আইন তৈরি হয়। সংসদে আইন তৈরি করা হয়। ৩০০ জন নির্বাচিত, ৫০ জন মনোনীত সমান ৩৫০ জন সদস্য মিলে আইন তৈরি করে সংসদে দেখবা। খসড়া আকারে উত্থাপিত হয় বিল, ভোটাভুটি হয়, আলোচনা হয়, তারপরে ওখানে সেটা পাস হয়, প্রেসিডেন্ট সিগনেচার করে দিলে সেটা আইন হয়ে যায়। তাহলে সংসদে আইন তৈরি হয়। সেই আইন দিয়ে নির্বাহী বিভাগ বা তার তো আরেক নাম হলো শাসন বিভাগ। এই শাসন বিভাগ কি করে? দেশটাকে চালায়। অর্থাৎ সচিবালয়ে বসে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে রাষ্ট্রকে শাসন করেন। এখন যেমন প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদ নিয়ে কি করেন? রাষ্ট্রকে শাসন করেন। এটা সচিবালয়, সহজ করে বললে আরকি। ঠিক আছে? ওখানে সমস্ত জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার সিস্টেম কভার করা হয়। তাইলে যে আইনটা আইনসভায় তৈরি হইলো, ওটা দিয়ে কি করলো? শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ দেশটাকে চালাবে। ওকে? আর আরেক হাত দিয়ে যে আইন মানবে না তার বিচার করা হবে। সুপ্রিম কোর্ট এটা বিচার বিভাগ সুপ্রিম কোর্টকে মিন করে। ওটা হচ্ছে হাই লেভেলের জায়গা। সেখান থেকে সমস্ত কোর্টগুলো তো তার আন্ডারে কাজ করে, তাই না? তো তুমি যদি সিম্পলি বলো যে আইন বিভাগে আইন তৈরি হয়, নির্বাহী বিভাগ সেটা দিয়ে দেশকে চালায়। আর যদি কেউ আইন না মানে তখন বিচার বিভাগ তাকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করে। এই যে সরকারের ৩ টে হাত হইলো, ৩ টা হাত আলাদা, আলাদা ক্ষমতা আলাদা, আলাদাভাবে প্র্যাকটিস হয়। ক্ষমতাকে একটা থেকে আরেকটাকে দূরে রাখা হয়। এটার নাম হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এটার নামে কি? ক্ষমতার স্বতন্ত্রীকরণ। স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে আলাদা করে ফেলা। একটার সাথে আরেকটাকে অ্যাটাচ করে না রাখা। একটার সাথে আরেকটাকে তুমি অ্যালাইন না করা। বিচার বিভাগকে তার কাজ স্বাধীনভাবে করতে দেওয়া। নির্বাহী বিভাগকে তার কাজ করতে দেওয়া। আইন বিভাগকে তার কাজ করতে দেওয়া। এরপরে এই সরকারের বিভিন্ন অঙ্গ এবং বিভাগের মধ্যে ক্ষমতাগুলো স্বতন্ত্রীকরণ হয়। এরপরে সরকার প্রকৃতি এবং শ্রেণীভেদ নিয়ে কথা বলে। অর্থাৎ সরকার দেখবা প্রধানমন্ত্রী শাসিত হয়, রাষ্ট্রপতি শাসিত হয়, তারপরে রাজতন্ত্র হয়, স্বৈরতন্ত্র হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে কথা বলবো। এগুলোর আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এরপরে নাগরিকতা বিষয়ক আলোচনাগুলো পরিণতি করে। তাহলে পরিণতি ও সুশাসনের পরিধি আর বিষয়বস্তু আশা করি তোমাদেরকে আমি ধরাই দিতে পারছি। এখন আসো আমরা পরের পার্টে যাবো। পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। এটা কি আমার পড়ে দিতে হবে? এটা তোমরা যেটা করো আরকি একদম মুখস্থ সব ভালো, ভালো কথা লিখে দিলে এটার আওতায় পড়ে যায়। যত ভালো কথা আছে ভাইয়া বলে দিমু এটার আওতায় পড়ে যাবে। তাই না? এটা পরিণতি এবং সুশাসন সুস্থ সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। একজন নাগরিক জানলই না তার কি করা উচিত, কি করা উচিত না। এই শাস্ত্র পাঠ করলে সেটা শিখবে। নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। নাগরিকতা জিনিসটা কি তুমি এটা স্টাডি করলে বুঝবা। সুনাগরিকতা শিক্ষা দান করে। একজন নাগরিক আর সুনাগরিকের মধ্যে পার্থক্য আছে। নাগরিক রাষ্ট্রে খায়, রাষ্ট্রে ঘুমায়, রাষ্ট্রের সুবিধা নেয়। রাষ্ট্রকে চাইলে কোনো কিছু দেয় অথবা দেয় না। আর সুনাগরিক রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেয় এবং রাষ্ট্রকে যে কর্তব্য তার পক্ষ থেকে সেটা আবার প্রপারলি ফিরিয়ে দেয়। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একজন নাগরিক কি করবে? বিনা টিকেটে রেলগাড়ি চড়বে। ঠিক আছে? ও এয়ারপোর্টে ওইটা জয়দেবপুর যা নেমে যাবে। ঠিক আছে? এটা হলো তার কাজ। আর সুনাগরিক কি করবে? সে যায় কাউন্টারে বসে টিকেট কাটবে দাঁড়ায়া। বলবে আমি যে রেলে উঠবো এটা তো রাষ্ট্রের সম্পদ। এটা তো আমার দেশের জিনিস। সো এটা তেল পোড়াবে বা এটা একটা প্রপার্টি। কোটি টাকা দিয়ে সরকার একে নামাইছে। সো দিস ইস মাই ডিউটি। আমি এই সার্ভিসটা নিবো তার জন্য আমি পে করব। তখন সে কিন্তু এয়ারপোর্ট থেকে যোধপুর যাওয়ার জন্য ৳৫০ দিয়ে টিকিট কাটবে। তা তুমি নাগরিক আর সুনাগরিকের পার্থক্য বুঝছো কিনা? বুঝছো? রাষ্ট্রে থাকলেই এটা নাগরিক। আর সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা লাগে। আমি একজন প্রিন্সিপালকে চিনি, একজন কলেজের টিচারকে চিনি এমন। আমি তার ব্যাপারে শুনছি আরেক স্যারের কাছে যে উনি ধরো এয়ারপোর্ট থেকে জয়দেবপুর যাইতেছেন। এখন ট্রেন ছাইড়া দিচ্ছে। তো ভদ্রলোক ওই টিকেট কাটার মতো সময় পান নাই। ওই টিচার আরকি, হ্যাঁ?
তো স্যার সময় পান নাই টিকিট কাটার মতো। দৌড়ায় যেয়ে উইঠা পড়ছে ট্রেনে। উঠে যেয়ে আবার জয়দেবপুর ধরে নেমেও গেছে। হ্যাঁ? ৪০ মিনিটের রাস্তা মনে করো। নেমে যেয়ে তিনি বললেন, "আমি তো টিকিট কাটতে পারি নাই। টিকিট যে কাটতে পারলাম না, রাষ্ট্র তো আমার কাছ থেকে টাকা পাইল না। আমি তো সেবা নিছি ঠিক, বাট আমি টাকা রাষ্ট্রকে দিলাম না।" তখন তিনি কি করছে? জয়দেবপুর দ্বারাই এয়ারপোর্টে আসার টিকিট আবার কাটছে। বুঝো কিন্তু। ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি গাজীপুরে জয়দেবপুরে গিয়ে ধরো নামলেন। তো নামার পরে ওখানে নাইমা তাকে তো রাস্তার মধ্যে টিকিট কেউ চেক করে নাই গাড়ির মধ্যে। উনি ফ্রিতে চলে গেছেন। তাইলে এয়ারপোর্ট থেকে জয়দেবপুরের ভাড়া যত, জয়দেবপুর থেকে এয়ারপোর্টের ভাড়া তো ততই। উনি জয়দেবপুরে গিয়ে টিকিট কাটছে। কোথায় আসবে? এয়ারপোর্টে আসবে। টিকিট কাইটা তারপর টিকিটের টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়ে বের হয়ে চলে আসছে। অর্থাৎ রাষ্ট্রকে টাকাটা দিয়ে আসছে। আমি কি তোমার বুঝাইতে পারছি কি পারি নাই? রাষ্ট্রকে টাকাটা দিয়ে তারপরে তিনি সেখান থেকে আসছে। তিনি বলছেন, "এই রাষ্ট্রের সার্ভিস তো আমি নিলাম। তার জন্য তো রাষ্ট্রকে আমার পে করার কথা ছিল। আমি তো কেন করব না আমি এটা?" উনি টিকিট কাটছেন, টিকিট তারপরে ছিঁড়া দিয়ে তারপরে চলে আসছেন। অর্থাৎ আমি রাষ্ট্রকে টাকা দিয়েছি। দিস ইস দ্য ডিফারেন্স বিটুইন আ সিটিজেন, আ গুড সিটিজেন। বুঝতে পারছো? একজন নাগরিক আর সুনাগরিকের মধ্যে এটা হচ্ছে একটা পার্থক্য। একটা বিগ ডিফারেন্স। বুঝছো? এইজন্য প্রাণ থাকলেই প্রাণী হয়। মন না থাকলে মানুষ হয় না। মনে রেখো এটা। তারপরে আসো পরিণতি সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। তুমি একজন নাগরিক হিসাবে আরেকজনের মতামতকে গ্রহণ করবা কি করবা না। আমাদের দেশে কি হয়? আমরা বলি আমার মতের বিপক্ষে গেছে তাইলে তুই ভুল বা তুই আমার সাথে আ দ্বিমত করিস তোর কত বড় সাহস। এসব যেন না হয়, সহাবস্থান যেন হয় এটা এই দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে। সংগঠনের বর্তমান অবস্থা জানায়া দেয় এবং নাগরিক চেতনা বৃদ্ধি করে দেয়। নাগরিকের অধিকার সচেতন করে। আমি রাষ্ট্রের কাছ থেকে কি পাবো? এটা আমাকে বুঝাই দিবে। এরপরে পরিণতি সুশাসন নাগরিকের কর্তব্য বোধ জাগ্রত করে। আমার কি করার আছে রাষ্ট্রের জন্য সেটা আমাকে শিখায়া দেয়। যেটা আমি একটু আগে তোমাকে বললাম। এরপরে নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। এটা খুব দরকার। এটা না হলে হবে কি জানো? আমাদের বাংলাদেশে কালচারে একটা কথা আছে, ৳৫০০ দিয়ে ১ প্যাকেট বিড়ি দিলে ভোট চেঞ্জ হয়ে যায়। ৳৫০০ দিয়ে ১ প্যাকেট বিড়ি দিলে কি হয়? ভোট চেঞ্জ হয়ে যায়। কিন্তু একজন মানুষ যদি বুঝতে পারেন একজন ভালো প্রার্থী আর খারাপ প্রার্থীর মধ্যে পার্থক্য কি? আমার ভোট আমি দিলাম একজন খারাপ মানুষকে আর সে যেয়ে রাষ্ট্রের খারাপ করলো। তাহলে এর দায় কিন্তু আমি এড়াইতে পারি না। এখন গণতন্ত্র থাকলে এটা হচ্ছে সুবিধা যে নাগরিক তার ইচ্ছামতো তার ক্ষমতাকে এপ্লাই করতে পারে। অসুবিধা হলো এই, নাগরিক যদি সচেতন না হয়, বান্দরের হাতে খুন্তি দিলে যেরকম মানুষ মরার সম্ভাবনা আছে, ব্যাপারটা এমন হয়ে যায় আরকি। যদি তুমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে না পারো তোমার মধ্যে, তুমি যদি সচেতন না হয়ে থাকো তাহলে একদম মোক্ষম বিপদ। এরপর পরিণতি সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে। আন্তর্জাতিক দিগন্ত মানে হচ্ছে তুমি অনেক বেশি ব্রাইট হবা, সারা ওয়ার্ল্ডকে তুমি বুঝতে পারবা। এরপরে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃতি করে। তোমাদের করছে কিনা আমি জানি না। তোমরা কি পড়ছিলা এই বই? এই চ্যাপ্টার পড়ছিলা? গত বছর আমার মনে আছে মানে গত বছর মানে লাস্ট এইচএসসি পরীক্ষার সময় তোমাদের জন্য আমরা পরিণতি সুশাসনের ক্লাস আয়োজন করেছিলাম। সেই ক্লাস আমি নিছিলাম ২ টা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ছেলেপেলে ক্লাস দেখার পরে পরীক্ষা দিয়ে আইসা কমেন্ট করতেছে, "ভাই আপনার ক্লাস দেখে পরীক্ষা দিছি। পরীক্ষা ব্যাপক ভালো হইছে।" কেউ বলতেছে, "ভাই আমি সারা বছর পড়ি নাই। এই ক্লাস করে আমি এখন সব পারি। আমি পরীক্ষা দিয়ে আসছি দারুণ হইছে, জোস হইছে।" মানে ওরা করতেছে প্রশংসা আর আমি ভয় পাচ্ছি যে একটা গোটা জেনারেশন এই অবস্থায়। তারা ২ বছর ধরে বা একটা সেশন তারা শেষ করে ফেলাইছে। পড়ে নাই। কেমনে সম্ভব? বুঝছো? পইরো ভাই, পড়লে উপকার হয়। সো এটা তোমাদের জ্ঞানের পরিধি বিস্তৃতি করে দিবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন করবে। সারা পৃথিবীতে তুমি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারো, সেই উপায় তুমি এখান থেকে পাবা। তুমি দেশপ্রেম এখান থেকে বাড়াইতে পারবা। সুযোগ ও নেতৃত্ব গড়ে তুলতে পারবা। নেতৃত্ব মানে কি? মানুষকে দিয়ে কাজ করানো? না। নেতৃত্ব মানে হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারা, মানুষকে প্রভাবিত করতে পারা, নিজে করে দেখানো। ইংরেজিতে একটা সংজ্ঞা আছে এরকম যে লিডার ইজ এ পারসন হু নোস দ্য ওয়ে, গোস দ্য ওয়ে এন্ড শোস দ্য ওয়ে। ভাই লিডার কিন্তু খুব সহজ জিনিস না, আবার খুব সহজ জিনিস। লিডার ইজ ও আচ্ছা এটা একটু অন্য কালিতে লিখি, এক কালি তো মানে দেখো না, লিডারশিপের সংজ্ঞাটা দেখো। লিডার ইজ আ পারসন হু নোজ দ্য ওয়ে, goes the way and shows the way. shows the way বুঝছো? ইনি হচ্ছেন একজন নেতা যিনি জানেন
সেই কাজ তিনি করেছেন এবং মানুষকে দেখাইতে পারেন সেই রাস্তা। এবং নেতৃত্বের সবথেকে ভালো যে ডেফিনিশন এখন দাঁড় করানো হচ্ছে সারা পৃথিবী যেটা চলে, যে আরেকজনকে প্রভাবিত করবার ক্ষমতা, ইনফ্লুয়েন্স করবার যে ক্ষমতা, সেটাই হচ্ছে নেতৃত্ব। তারপরে দেশকে ভালোবাসার শিক্ষা, পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব। এতক্ষণ আমরা পড়ছিলাম প্রয়োজনীয়তা, এখন বলবো গুরুত্ব। একই তো কথা, কাছাকাছি কথা। তুমি দেশকে ভালোবাসার শিক্ষা পাইবা, জাতীয় ইতিহাস জানবা। কারণ পরিণতি নাগরিকতা নিয়ে যখন কথা বলে বা রাষ্ট্র নিয়ে যখন কথা বলে, রাষ্ট্রের কাঠামো নিয়ে যখন বলে, অতীত নিয়েও বলে, বর্তমান নিয়েও বলে, ভবিষ্যৎ নিয়েও বলে। সেই জায়গায় তুমি ইতিহাস জানতে পারবা। তুমি জাতীয় সমস্যা বুঝতে পারবা, সমাধানের পথ পাবা, রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে জ্ঞান পাবা। একটা রাষ্ট্র কোন, কোন মূলনীতি নিয়ে বসে আছে। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি কি? সংবিধানে বলা আছে ৯, ওখানে বলা আছে পরিষ্কার ৯, ১০, ১১, ১২ ৪ টা আর্টিকেলে পরিষ্কার লেখা আছে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি হলো। ৯ বলা আছে কি জানো? তোমরা কি সংবিধান পড়ছো কোনোদিনও? অ্যাপস নামায় নিবা মিনিমাম। বাংলাতেও পাবা, ইংরেজিতেও পাবা। অ্যাপস নামায় নিও। নিয়ে একটু ঘাটাঘাটি করো। করলে তোমাদের জন্য ভালো হবে। তুমি পরিণতি বুঝবা, সংবিধানের টপিক আছে সেগুলো তুমি বুঝতে পারবা। আমাদের মূলনীতিগুলোর মধ্যে বলা আছে ৯ বলা আছে জাতীয়তাবাদ। এরপরে ১০ এ বলা আছে সমাজতন্ত্র। তারপর ১১ তে বলা আছে গণতন্ত্র, শোষণ মুক্তি। আর ১২ তে বলা আছে ধর্মনিরপেক্ষতা। এগুলো বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি। অর্থাৎ এখানে গেলে তুমি দেখবে এই কথাগুলো আলোচনা করা হচ্ছে যে আমাদের হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আমরা সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি চাই, আমরা গণতন্ত্র এবং মানবাধিকার চাই, এবং আমরা বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখতে চাই যে আমাদের রাষ্ট্র ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হবে। অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছে একজন হিন্দুর যে অধিকার বা পাওনা, মুসলমানের সেই অধিকার বা পাওনা। ধর্মের প্রশ্নে রাষ্ট্র হবে নিরপেক্ষ, সবাইকে সমানভাবে ট্রিট করবে, এটা বলা আছে। এরপরে রাজনৈতিক সচেতনতা বাড়াই দিবে, সুনাগরিকতা শিক্ষা লাভ করবে, গণতান্ত্রিক চেতনা বাড়াই দিবে, সংবিধান সম্পর্কে জানা যায়, উদার দৃষ্টিভঙ্গি অর্জন করে, সঠিক ইতিহাস জানতে সাহায্য করে এবং সুশাসন প্রতিষ্ঠায় তুমি এখান থেকে নলেজ নিতে পারবা। এরপরে পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের মিল বা সাদৃশ্য কি? চলো আমরা একটু দেখি। বেসিক্যালি একই জিনিস, তবে হালকা একটু এদিক ওদিক আছে। আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো। সাদৃশ্য উৎপত্তিগত এবং অর্থগত অভিন্নতা। পরিণতি বলতে যা বোঝায়, আসলে প্রায়োগিক ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান বলতে সেটাই বোঝায়। এজন্য যারা উৎপত্তিগত এবং অর্থগত দিক থেকে দুইটা অভিন্ন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরিণতি বলে, আর হায়ার স্টাডি গেলে সেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। আলোচ্য বিষয় মিল আছে, একই তো বললাম, একই জিনিস। নিবিড় সম্পর্ক আছে একটার সাথে আরেকটার। উদ্দেশ্যের দিক থেকে সাদৃশ্য বা মিল। পরিণতি যে কারণে তৈরি হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান সেই কারণে তৈরি হয়েছে। বৈসাদৃশ্য হচ্ছে পরিধি এবং বিষয়বস্তুগত পার্থক্য। পরিণতির আলোচনাটা যতটুকু, রাষ্ট্রবিজ্ঞান তার থেকে বেশি আলোচনা করে। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বুঝতেই পারো এটার আওতাভুক্ত জিনিস অনেক বেশি। অর্থাৎ পরিণতিকে রাষ্ট্রবিজ্ঞান নাম দিয়ে তার পরিধি বাড়ায় দেওয়া হয়েছে। এক কথায় বলে দিলাম, পরিণতিকে যখন রাষ্ট্রবিজ্ঞান নাম দেওয়া হয়েছে তখন তার পরিধি বাড়ায় দেওয়া হয়েছে। সড়ককে যখন মহাসড়ক করা হয়েছে, পরিধি বাড়ায় দেওয়া হয়েছে না? ছোট হইলে সড়ক, বড় হইলে কি হয়? মহাসড়ক। তো ধরো এটা ২ লেন থেকে ৮ লেনে উন্নীত করা হয়েছে। এবার বুঝছো? পরিণতি হচ্ছে ২ লেনের সড়ক, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ৮ লেনের সড়ক। এটার পরিধি বাড়ায় দিয়ে এখানে অনেক কিছু ইনক্লুড করে দেওয়া হয়েছে। এইজন্য তার নাম রাষ্ট্রবিজ্ঞান। তুমি তো পরিণতি এখন ২ টা বইতে পড়ে ফেলাইবা, তাই না? অনার্সে যখন পড়বা, মাস্টার্সে যখন পড়বা, নরমালি অনার্সে প্রতি সেমিস্টারে যদি ৮ টা সেমিস্টার হয়, ৪ টা করে কোর্স থাকে, ৩২ টা কোর্স। আর মাস্টার্সে ৫ টা করে কোর্স থাকে, ১০। তাহলে ৪২ টা কোর্স তোমাকে পড়ানো হবে। মানে ৪২ টা বই পড়ানো হবে, সোজা কথা। একটা সেমিস্টারে ৪ টা কোর্স। ৪ টা কোর্স মানে ৪ টা বই আরকি। এক সেমিস্টারে তুমি পরিণতির ৪ টা বই পড়বা। একটা বই মনে করো পড়বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আরেকটার মধ্যে মনে করো পড়বা তুমি এশিয়ান পলিটিক্যাল থট। আরেকটার মধ্যে তুমি পড়বা হচ্ছে ধরো হিস্ট্রি। আরেকটার মধ্যে তুমি পড়বা পরিণতির সাথে অন্যান্য একটা নন মেজর সাবজেক্ট তোমাকে ঢুকাই দেওয়া হবে, হয়তো ফান্ডামেন্টাল ইকোনমিক্স বা অন্য কিছু। এভাবে প্রতিটা সেমিস্টারে তোমার ৪ টা করে, পরিণতিরই ৪ টা করে কোর্স হবে। বা রাষ্ট্রবিজ্ঞানের ৪ টা করে কোর্স হবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানটাকে ভেঙে, ভেঙে তোমার শেখানো হবে আরকি। এই ভেঙে, ভেঙে যে শেখানো হয় এগুলাকে বলা হয় কোর্স। এখন তুমি যদি অনার্সে ৮ টা সেমিস্টারে ৪ বছরে প্রতি বছর ২ সেমিস্টার ৪ টা করে কোর্স পড়ো, ৩২ টা। আর মাস্টার্সে গেলেও যদি ১০ টা পড়ো তাহলে ৪২ টা। এখন বলো পরিধি বড় হইছে না? পড়ার জায়গা বাড়ছে না? ওটাই তো বলছি এখানে। বিষয় নির্ধারণ এবং গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ পরিণতিতে কিছু বেসিক জায়গাকে ডিফাইন করে সেগুলোকে আলোচনা করা হয়। আর রাষ্ট্রবিজ্ঞানে সেই জায়গাগুলো সবসময় একই রকম থাকে না। সেখানে বৃহৎ পরিসরগুলোকে বেশি গুরুত্ব দেয়া হয়। দৃষ্টিভঙ্গি এবং উৎপত্তিগত কিছু পার্থক্য আছে।
দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হচ্ছে পরিণতি যেসব জিনিসকে যেভাবে ফোকাস পয়েন্টে ফেলে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান সেটা করে না। রাষ্ট্রবিজ্ঞান বৃহৎ পরিসরে করে এবং উৎপত্তিগত জায়গায় সামান্য পার্থক্য আছে। কিভাবে পরিণতিতে তুমি বলছো পুর বা নগর সম্পর্কিত বিজ্ঞান এভাবেই নিয়ে আসছো। আর রাষ্ট্রবিজ্ঞান কথাটার অর্থগত জায়গা বা উৎপত্তিগত জায়গাটা আরো ব্যাপক এরিয়াকে এখানে ডিফাইন করে। এরপরে ইতিহাসের সাথে পরিণতি আর সুশাসনের কি সম্পর্ক আছে? ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা এতটাই ঘনিষ্ঠ, তুমি যদি কোনো রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো, শাসনতান্ত্রিক পদ্ধতি বুঝতে চাও, পড়তে চাও, তাহলে ওই রাষ্ট্রের অতীতকালের ইতিহাস সম্পর্কে তোমার জানতে হবে। তুমি বাংলাদেশ রাষ্ট্র বুঝতে চাচ্ছ, এখন তুমি বাংলাদেশ সম্পর্কে গত ১০ বছরের হিস্ট্রি পড়লে হবে? তোমাকে পড়তে হবে মিনিমাম সিরাজউদ্দৌলার পতনের পর থেকে, অথবা মুঘল বংশ সময় থেকে শুরু করতে হবে। এজন্য দেখবা তোমরা যখন জিকে পড়বা বাংলাদেশ অ্যাফেয়ার্সে অ্যাডমিশন টাইমে, তোমার পড়ানো হবে একেবারে প্রাচীন বাংলার বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ থেকে, সেই অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, সেখান থেকে আস্তে আস্তে ব্রিটিশ শাসন হয়ে মুঘল শাসন হয়ে আস্তে আস্তে দেখবা এই বাংলাদেশ রাষ্ট্রে আসবে। লম্বা পথ পরিক্রমা। এই জন্য ইতিহাস না বুঝলে রাজনীতি বোঝা যায় না। রাজনীতি বুঝবার একটা বড় উইপন হলো গিয়ে তোমার হিস্ট্রি বোঝা। যে হিস্ট্রি ভালো জানে সে পলিটিক্সও ভালো বোঝে। এই জন্য একে অপরকে পরিপূর্ণতা দেয়। ভাইয়া অ্যান্সার অলরেডি দিয়ে ফেলাইছি। তুমি পরিণতি দিয়ে ইতিহাস বুঝবা, ইতিহাস দিয়ে পরিণতি বুঝবা। পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক নির্ভরতা, অর্থাৎ ইতিহাস পরিণতিকে, পরিণতি ইতিহাসকে সহযোগিতাও করে, নির্ভরতাও করে। তুমি পরিণতি বুঝতে হলে ইতিহাস থেকে তথ্য নিবা, ইতিহাস বুঝতে হলে পরিণতির জ্ঞান দিয়ে সেটাকে বিচার করবা। অর্থাৎ ইতিহাসে একটা ঘটনা ঘটছে, ধরো ইতিহাসে একটা ঘটনা ঘটছে, তাহলে যুক্ত ফ্রন্ট এটা এখন আমার কাছে ইতিহাস, 1954 সালের কথা, কিন্তু এটার আলোচনার যে ধারা, যে সিস্টেম বা পদ্ধতি, সেটা পরিণতির বিষয়। তাহলে আমি ইতিহাস দিয়ে পরিণতিকে বুঝি, পরিণতি দিয়ে ইতিহাসকে বুঝি। এই জন্য মনে রাখবা, জ্ঞানের যে কোনো জায়গাকে খুব প্রপারলি যদি বুঝতে চাও, ইতিহাস লাগে। এই জন্য দেখবা একটা কথা আছে, সাহিত্য মানুষকে সুন্দর করে, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, আর ফিলোসফি বা দর্শন এটা মানুষকে চিন্তাশীল করে। সাহিত্য মানুষকে সুন্দর করে, তুমি কোনো কবিকে দেখবা না চিন্তাই করতেছে, বুঝছো? সাহিত্য মানুষকে সুন্দর করে, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, আর ফিলোসফি বা দর্শন মানুষকে চিন্তার জগতে অনেক বেশি ব্রড করে ফেলে, চিন্তাশীল করে ফেলে। এই তিনটা জিনিস লাগে। এরপরে পার্থক্য বা বৈসাদৃশ্য। বিষয়বস্তুগত ইতিহাসের বিষয় পরিণতির বিষয় এক না। তুমি রিলেট করে পড়ো, বাট জিনিস আলাদা। অতীত এবং ভবিষ্যতের উপর গুরুত্ব আরোপ। পরিণতি আর ইতিহাসের মধ্যে তুমি যদি দেখো, ইতিহাস অতীতের দিকে বেশি ফোকাস করে প্রায় সবটাই। পরিণতি অতীতেও যায়, ভবিষ্যতের দিকেও গুরুত্ব আরোপ করে। পদ্ধতিগত, স্টাডিগত পার্থক্য ভিন্ন। কারণ ইতিহাসের মধ্যে অতীতের কথাকে হুবহু লেখা হয়েছে, তুমি সেটা পড়বা, জানবা, বিচার বিশ্লেষণ করবা। আর পরিণতির ক্ষেত্রে ডাটা কালেকশন করে গবেষণাধর্মীভাবে অন্যভাবে পড়া লাগে। পরিধিগত দুটার পরিধি এবং আওতা, বিষয়বস্তু আলাদা। মূর্ত বিমূর্ত বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ মূর্ত মানে বাস্তব, বিমূর্ত মানে অবাস্তব। পরিণতিতে তুমি অনেক কিছুকে, নাগরিকের গুণ বৈশিষ্ট্য কি হইতে পারে সেটাকে ধরে ভবিষ্যতের জন্য আলোচনা করা লাগতে পারে, বাট ইতিহাসে সেটার কোনো স্থান নাই। যা ঘটে গেল সেটা ইতিহাস, অতীতের কথা মাত্রই তো ইতিহাস। আমি তোমার জন্য এই ক্লাস এখন থেকে রেকর্ড শুরু করেছিলাম, ধরো ওখানে আধা ঘন্টা, এখানে হলো তোমার 20 মিনিট বা 22 মিনিট, তাহলে 52 মিনিট আগে, ধরো 52 মিনিট আগে তোমার জন্য আমি রেকর্ড শুরু করছিলাম, আর এখন 52 মিনিট পরে সেটা হয়ে গেছে ইতিহাস। আমি 52 মিনিট আগে চা খাইছিলাম, সেটা হয়ে গেছে ইতিহাস। বুঝো না আমার কথাটা? তাহলে পরিণতির কাছে তোমার কিছু বিষয় আছে, তুমি ধরে হাইপোথিসিস দিয়ে আলোচনা করার আগে অনুমান নির্ভর কিছু আলোচনা আছে, এটা কেবল হাইপোথিসিস বা হাইপোথেটিক্যাল কিছু ডিসকাশন। ইতিহাস ওটার কোনো স্থান নেই, সেখানে মূর্ত যা ঘটেছে শুধু তাই নিয়ে ইতিহাস কথা বলে। এরপরে যা ঘটতে পারে সেটা বলার দায়িত্ব হচ্ছে পরিণতির। এরপরে হলো অর্থনীতির কি রিলেশন, এটা তোমরা একটু কম বুঝবা, এটা বড় হইলে বুঝবা। আমাদের মাস্টার্স এটা অনার্সে মনে হয় ফোর্থ এর শুরুর দিকে 4-1 এ মেবি একটা কোর্সই ছিল পলিটিক্যাল ইকোনমি, অন্য লেভেলের আলোচনা। দেখো নামটার মধ্যে একটা মাধুর্য আছে না? রাজনৈতিক অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি, অর্থাৎ পলিটিক্সের সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে। তুমি যদি অর্থনীতি বুঝতে চাও, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তার সম্পর্ক আছে, এটা বোঝা লাগবে। আবার যদি তুমি রাজনীতি বা তোমার হচ্ছে পরিণতি বুঝতে চাও, তার সাথে ইকোনমির একটা সম্পর্ক আছে, এটা তোমার বোঝা লাগবে। তো মিল বা সাদৃশ্য, অভিন্ন লক্ষ্য, দুটো দিয়েই নাগরিকের জীবন, রাষ্ট্রের উন্নয়ন এগুলো নিয়ে কাজ করে। অভিন্ন আলোচ্য সূচি, অর্থাৎ পরিণতি এবং অর্থনীতি দুইটা নীতিই হচ্ছে তোমার আলোচ্য সূচির জায়গায়, কথা বলার জায়গায় নাগরিক রাষ্ট্র নিয়ে আলোচনা করে।
একে অপরের উপর ডিপেন্ড করে, পরস্পরের উপর প্রভাব বিস্তার করে। জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন। পরিণতিরও দরকার আছে, অর্থনীতিরও দরকার আছে। পরস্পর পরিপূরক। পরিণতি অর্থনীতিকে, অর্থনীতি পরিণতিকে পরিপূর্ণতা দান করে। এখন পার্থক্য বা বৈসাদৃশ্য কি? পরিণতি যা নিয়ে আলোচনা করে, অর্থনীতি তা নিয়ে আলোচনা করে না। অর্থনীতি আলোচনা করে ধরো সামষ্টিক বা ব্যষ্টিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি, হাবিজাবি, তাই না? মন্দা এসব নিয়ে কথা বলে। আর পরিণতির কথা বলে রাষ্ট্র, নাগরিক এসব নিয়ে। এবং অনুশীলন পদ্ধতির পার্থক্য, দুটার মধ্যে বিস্তর পার্থক্য আছে প্র্যাকটিস করার ক্ষেত্রে বা স্টাডি করার ক্ষেত্রে। এখন আসো আমরা একটু চলে যাব এমসিকিউ গুলোর জায়গায়। আমরা এমসিকিউ নিয়ে একটু কথা বলি। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিক্স। এখানে বলছে সিভিস, তোমরা এটা ভুল করবা, এটা কিন্তু ভিস না, শুধু ভিস দেওয়া দেখো। এখানে বলে সিভিটাস, এখানে পলিস, এখানে সিভিক্স। উত্তর হলো সিভিক্স। এরপর সিভিক্স শব্দটির উদ্ভব ও উৎপত্তি কোন ভাষা থেকে আমরা শিখে আসছি? ল্যাটিন ভাষা থেকে। এরপরে আসো সিভিক্স, আচ্ছা সিভিস আসছে না, সিভিস শব্দটি কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন থেকেই তো আসছে। সিভিস আর সিভিটাস মিলে তো সিভিক্স হইছে। এরপর সিভিস শব্দের বাংলা অর্থ কি? একটা হচ্ছে তোমার নাগরিক, একটা হচ্ছে নগর রাষ্ট্র। এটা হচ্ছে নাগরিক, আর সিভিটাস বললে হলো নগর রাষ্ট্র। এরপরে হচ্ছে সিভিটাস শব্দের বাংলা সমার্থক শব্দ কি, বা সরি প্রতিশব্দ কি? নগর রাষ্ট্র। বলতে না বলতে প্রশ্ন। এরপরে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। উক্তিটি কার? কে বলছে এই কথা? এই কথা বলছে ইএম হোয়াইট। পরিণতির সব থেকে সহজ এবং গ্রহণযোগ্য সংজ্ঞা, গ্রহণযোগ্য তো সবগুলোই, তার সব থেকে সহজ সংজ্ঞা এটা। কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা যায়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিণতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ডেফিনেটলি চোখ বন্ধ করে পরিণতি। এডুকেশন ফর সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতার জন্য শিক্ষা, অর্থাৎ তুমি এমন শিক্ষা অর্জন করবা যেটার জন্য তুমি সত্যিকারের নাগরিক হইবা। এই নাগরিকতার সত্যিকারের শিক্ষা পাওয়া যায় কোথায়? পরিণতিতে। আমি নিজে যখন এটাকে স্টাডি করতে গেলাম, সবাই বলে এটা সহজ, যা লিখবা তাতেই নাম্বার, এমনিতেই মার্ক আসে। তোমরা অনেকে এটা বিশ্বাস করো এবং পরীক্ষার খাতায় বুজুং বাজুং মেরে নাম্বার পাও। কিন্তু আমি চিন্তা করলাম, তাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাওয়ার পরে একটা সময় যখন ফিল করা শুরু করলাম নলেজ গুলো টুকটাক একটু একটু, তখন বুঝলাম যে না, এটা তুমি সহজ মনে করলে সহজ, অর্থাৎ না বুঝলে সহজ আর কি। ঠিক আছে? এখন আপেল কেন গাছ থেকে পড়লো? নিউটন প্রশ্ন করছিল বলে তার কাছে কঠিন মনে হয়েছে এটা। কারণ তুমি আমি তো আপেল পড়লে প্রশ্ন করার দূরের, নিব হাতে একটা ঘষা দিব, দিয়ে খাওয়া শুরু করে দিব, তাই না? তো যে ভাবে তার জন্য এটা বিষয়টা অনেক বিশাল ব্যাপার। এই বস্তু জগতের সবকিছুই তার মানে তাকে চিন্তা করতে বাধ্য করে, তাকে ভাবায়। আর যে ভাবে না তার কাছে এগুলো কিছুই না। তো তুমি যদি বুজুং বাজুং দাও নাম্বারটা পাবা, কিন্তু যদি বুঝতে চেষ্টা করো ওয়াই, এটা দিয়ে যদি প্রশ্ন করো রাষ্ট্র কেন এভাবে ফাংশন করে, নাগরিকের চাওয়াগুলো কেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এতগুলো বিপ্লব পৃথিবীতে কেন হইলো, ইতিহাস থেকে যখন তুমি বিপ্লবের শিক্ষাগুলো নিবা, সেখান থেকে প্রণীতের জ্ঞানগুলোকে তালাশ করবা, তখন দেখবা যে না, আসলে কোনো জিনিস সহজ না। এরপরে সংজ্ঞা এবং বিষয়বস্তুর আলোকে পরিণতিকে কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এটাই ভালো উত্তর। এটা সামাজিক বিজ্ঞানের একটা অংশ। তবে প্রশ্ন করছে সংজ্ঞা এবং বিষয়বস্তুর আলোকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের কোন দিক পরিণতি এবং সুশাসনের মূল আলোচ্য বিষয়? ব্যক্তির স্বাধীনতা, আন্তর্জাতিক সংগঠন, স্থানীয় সংগঠন, অধিকার ও কর্তব্য। অধিকার ও কর্তব্য। যেভাবে বারবার বলছি, প্রাচীনকালে গ্রিসের এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? তোমাদেরকে আমি যখন এক্সাম্পল দিছিলাম, আমি বলছিলাম মনে করে দেখো নগর রাষ্ট্র, ছোট ছোট শহর ছিল এবং এগুলো নগর রাষ্ট্র ছিল। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল বা বিদ্যমান ছিল? গ্রিসে। প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল বা গড়ে উঠেছিল? নগর রাষ্ট্র। এরপরে হচ্ছে প্রাচীন গ্রিসের এথেন্স ও স্পার্টা নগর রাষ্ট্রের নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো? প্রত্যক্ষভাবে ইয়েস, সরাসরি একত্রে মিলিত হয়ে ইয়েস, পরোক্ষভাবে না। তাহলে ১ আর ২ এই ব্যাখ্যা ভাই তোমাদের প্রথম দিকে দিয়ে আসছি, মনে পড়ে? কেন ডিরেক্ট ডেমোক্রেসি এবং ইনডিরেক্ট ডেমোক্রেসি আলোচনা করছিলাম? কাজে লাগলো? এরপরে শ্রেণীকক্ষে শিক্ষক বললেন বর্তমানে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এখানে নাগরিকের কোন রূপ? আন্তর্জাতিক রূপ। গ্লোবাল ভিলেজ মানে হচ্ছে আমি সারা পৃথিবীকে যদি একটা গ্রাম কল্পনা করি, এটা গ্রামে অনেকগুলো মানুষ থাকে, পরিবার থাকে। তো সারা পৃথিবীকে একটা গ্রাম ধরো, আর পরিবারগুলো বা বাড়িগুলো হচ্ছে একটা রাষ্ট্র। সো গ্লোবাল ভিলেজ বা বিশ্বায়নের ধারণা এটাকে বলা হয়। এখন এটা কেন বলা হয় সেটা আরেকটা স্ক্যাম। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এই যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন যে কত বড় স্ক্যাম, কত বড় ২ নম্বরই আমাদের মতো গরিব রাষ্ট্রের সাথে, সেটা একদিন আমি আলোচনা করব তোমাদের সাথে। এরপর ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন এবং পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কে করছে? অধ্যাপক ফাইনার, অধ্যাপক জন সিলি, অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি,
লর্ড অ্যাক্টন। এই উক্তি যিনি করেছেন তার নাম হচ্ছে অধ্যাপক জন সিলি। এরপরে বলছে আন্তর্জাতিক বিশ্ব, জাতীয় রাষ্ট্র ৩ নম্বরে কি বসবে? বৃত্তের ৩ এর চিহ্নিত স্থানে কি বসবে? সিটি কর্পোরেশন, সার্ক, জাতিসংঘ, স্থানীয় সরকার। আন্তর্জাতিক, জাতীয়, তাহলে কি হবে? স্থানীয় সরকার। ছোট দিকের দিকে আসতেছে নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপ। ওই সিকোয়েন্সটা এখানে মেনটেন করা হয়েছে আর কি। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান এটা ধরে নেওয়া হয় যে মানুষ রাজনৈতিক জীব, কিন্তু মানুষ কিভাবে ও কেন রাজনৈতিক জীব সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। এই উক্তিটা কার? গার্নার, হোয়াইট, অধ্যাপক গ্যাটেল, এফ এ ক্লাউড। এই উক্তি যিনি করেছেন তার নাম হচ্ছে অধ্যাপক গ্যাটেল। নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি? পরিণতি সুশাসন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ, অর্থনীতি। হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ। সুনাগরিক হবার শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা? পরিণতি ও সুশাসন। পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ, বেকারত্ব হ্রাস, উচ্চশিক্ষার হার বৃদ্ধি, সুশীল সমাজ তৈরি। জনকল্যাণ, দুজনেই জনকল্যাণের জন্য কাজ করে, দুইটা শাস্ত্রই। রেশমি গত বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে মানবিক বিভাগে এইচএসসি তে ভর্তি হয়। সে নির্বাচনী বিষয় হিসেবে এমন একটা বিষয় বেছে নেয় যেখানে নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। উক্ত বিষয় অধ্যয়নের ফলে তার মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ বৃদ্ধি পায়। মানে সে নিচে যেটা সেটা পরিণতি এবং সুশাসন। এরপরে সেইম উদ্দীপক থেকে আবার পরের প্রশ্ন। উদ্দীপকের নির্দেশিত বিষয়ের আলোচ্য বিষয় হলো সমাজের বিকাশ, মানুষের অধিকার ও কর্তব্য, রাষ্ট্র ও সরকার। সমাজের বিকাশ অবশ্যই, মানুষের অধিকার ও কর্তব্য। আচ্ছা না, সমাজের বিকাশ তো সামাজিক বিজ্ঞান। সরাসরি যদি এখান থেকে নিতে হয় তাহলে তুমি নিবা মানুষের অধিকার ও কর্তব্য, রাষ্ট্র ও সরকার। এটা বেশি ভালো উত্তর। এরপরে পরিণতি এবং সুশাসন অধ্যয়ন নাগরিকদের মধ্যে সৃষ্টি করে দেশপ্রেম, জাতীয়তাবোধ। এক্স্যাক্টলি। কর্তব্য, অধিকার, সচেতনতা। হ্যাঁ। অর্থনৈতিক সাম্যের চেতনা। আমি অর্থনৈতিক সাম্যের চেতনাকে সরাসরি এখানে রিলেট করতে পারবো না। উপরে দুইটা খুব ভালো উত্তর, তাহলে আমরা এটা নিব। মানুষ স্বভাবতই বা প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। বলছে কে? বলছে মামুর বেটা এরিস্টটল। বিখ্যাত উক্তি এটা ওনার, খুবই বিখ্যাত উক্তি। তুমি আজকে থেকে 2300 বছর আগে, 2400 বছর আগে একটা মানুষ কত ব্রিলিয়ান্ট হইলে এমন ভাবে বলতে পারে যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। হোয়াট আ লাইন। এরপরে সিভিক্স কোন কোন শব্দ থেকে আসছে আমরা পড়ে আসছি। সিভিস, সিভিটাস এখান থেকে আসছে। এরপরে সিভিটাস মানে নগর রাষ্ট্র। এরপর এগুলো তো পড়ছি আমরা, এমসিকিউ তো হয়ে গেছে। পরিণতি ইংরেজি প্রতিশব্দ কি এবং উদ্ভব করেছে কোন ভাষা শব্দ থেকে? সিভিক্স এবং আসছে ল্যাটিন থেকে। পুর মানে শহর, নগর রাষ্ট্র মানে হচ্ছে ছোট শহর যেটা রাষ্ট্রের মতো করে ফাংশন করে। তাহলে তুমি বলবা নগর রাষ্ট্র হচ্ছে এমন নগর ছোট পরিসরে যেটা রাষ্ট্রের মতো করে পরিচালিত হয়। সহজ কথা। পরিণতি ও সুশাসন কি ধরনের বা কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। মানুষ জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব বলেছেন অ্যারিস্টটল। এরপর এম হোয়াইট এর সংজ্ঞাটি লিখো। তোমাদের বলছিলাম যে এম হোয়াইট যে সংজ্ঞাটা দিছে এটা হচ্ছে সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা বা সবথেকে প্রচলিত সংজ্ঞা। কই জন্য ছিল সংজ্ঞাটা? সবথেকে সহজ সংজ্ঞাটা হলো এম হোয়াইটের সংজ্ঞাটা হচ্ছে আমরা এমসিকিউ তে পড়ছি কি এই যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। ওকে। এরপরে হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রদত্ত পরিণতির সংজ্ঞাটা কি? এটা একদম আমরা শুরুতে পড়ে আসছি। দেখো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলছিল পরিণতি সম্পর্কে? বলছিল পরিণতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করা হয়। জ্ঞানমূলক খুব উঠাই দিবা, যেভাবে সেভাবে উঠাই দিলে তুমি নম্বর পেয়ে যাবা। এরপরে আসো পরিণতি ও সুশাসন অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান? বেসিক্যালি এগুলো সবগুলো সামাজিক বিজ্ঞান। অ্যাকচুয়ালি সবগুলো সামাজিক বিজ্ঞান। এরপরে পরিণতির সংজ্ঞা দিবা। অনুধাবনমূলক প্রশ্নে বলছে পরিণতি জ্ঞানের সেই শাখা। এগুলো সবই পড়ে আসছি। এই যে এম হোয়াইটের সংজ্ঞা ব্যাখ্যা করতে বলছে, তো ব্যাখ্যা গেলে তুমি এটা লিখবা একজন নাগরিক তার স্থানীয় পর্যায়ে তার কিছু ভূমিকা আছে, জাতীয় পর্যায়ে তার কিছু ভূমিকা আছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবতার জন্য তার কিছু ভূমিকা আছে। সেই জায়গা থেকে নাগরিকতার ৩টা রূপ এবং পরবর্তীতে আবার যদি দেখো নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। পূর্বে একটা রাষ্ট্র কেমন ছিল, বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে রাষ্ট্র কেমন হইতে পারে, নাগরিকের জীবন কেমন হবে, এটি নিয়ে সে আলোচনা করে। এরপরে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়? নাগরিক এবং নাগরিকের জীবন তার চাওয়া পাওয়া, কল্যাণ অকল্যাণ নিয়ে যেহেতু এই শাস্ত্র আলোচনা করে এই জন্য এর নাম হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এরপরে পরিণতি ও সুশাসন কিভাবে সুনাগরিকতা শিক্ষা দান করে? তার অধ্যয়নের আওতাভুক্ত জিনিসই হচ্ছে সুনাগরিক হবার উপায় আছে তার মধ্যে। কিভাবে সুনাগরিক হওয়া যায় সেখান থেকে সে সুনাগরিকতা শিক্ষা দেয়।
এরপর পরিণত সুশাসন একই সূত্রে গাথাগুলো ব্যাখ্যা করে ফেলাইছি। কিভাবে সমৃদ্ধ করছে একেবারে পরিপূরক। ওকে। এরপর আসো সৃজনশীল প্রশ্ন আমরা নিছি। আমরা একটু সৃজনশীল নিয়ে কথা বলি। সুহৃদ ও সুহাস এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে। ভবিষ্যতে রাজনীতি ও সরকার বিষয়ে পড়াশোনা করতে চায়। মানে পরিণতি। স্কুল শিক্ষক এদেরকে একাদশ শ্রেণীতে পাঠ্যবিষয় হিসেবে পরিণতি ও সুশাসন নিতে বলেছেন। তিনি এদেরকে বলেছেন যে পরিণতি ও সুশাসন পাঠ করলে তোমরা নাগরিকতা, রাষ্ট্র সংবিধান এবং তোমাদের দেশের সঠিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি এবং তার উদ্ভব ঘটেছে কোন ভাষার শব্দ থেকে? বলেছে সিভিক্স এবং উদ্ভব ঘটেছে একটা ল্যাটিন শব্দ থেকে। এর সংজ্ঞা ওই যে নাগরিকতার যে কাজগুলো আছে বা নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি ওটা চাইছে। পরিণতি এবং সুশাসন পাঠ করলে সুহৃদ এবং সুহাস কি কি বিষয় জানতে পারবে? আমরা একটু আগে আলোচনা করছি। পরিণতি এবং সুশাসন এটার পরিধি কি কি আছে ও কি নিয়ে আলোচনা করে? নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, তারপরে তোমার সংবিধান, রাষ্ট্রের কার্যাবলী, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ইত্যাদি ইত্যাদি। ওই যে আমব্রেলাটা ছিল ওইটা। এরপরে পরিণতি ও সুশাসন পাঠ করলে সুহৃদ এবং সুহাস এদেশের সঠিক রাজনৈতিক ইতিহাস জানতে পারবে। উক্তির বিশ্লেষণ করে। ইয়েস, যেহেতু পরিণতির সাথে ইতিহাসের সম্পর্ক আছে, পরিণতির সিদ্ধান্তগুলো ইতিহাস থেকে আসে। ইতিহাসে কোন ঘটনা ঘটলো, কেন ঘটলো, কোন ঘটনার সাথে কার সম্পর্ক আছে এবং ভবিষ্যতে কিভাবে ঘটতে পারে এইসব জায়গা পরিণতি আলোচনা করে। অর্থাৎ পরিণতি তার বক্তব্যকে ক্লিয়ার করার জন্য পরিণতির পরিধি হিসেবে বা আওতা হিসেবে ইতিহাসকে গ্রহণ করেছে। ওকে। এরপরে সংবাদপত্রের পাতা উল্টালে দেখা যায় প্রতিদিন বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে ফলমূল, সবজি ও মাছে ফরমালিন সহ অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ হচ্ছে। বিষয়টি নিয়ে মানুষ খুবই উদ্বিগ্ন হয়ে উঠছে। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? সুশাসন বলতে কি বুঝো? উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের করণীয় কি হওয়া উচিত? সুশাসনের ধারণার বহুমাত্রিক ব্যাখ্যা করো। আচ্ছা, সুশাসন আমরা বলবো গুড গভর্নেন্স। সুশাসনের সংজ্ঞা ভাই তোমাদের বলছি, যেখানে স্বচ্ছতা থাকে, দুর্নীতি থাকে না, জবাবদিহি থাকে, আইনের শাসন থাকে, গণতন্ত্র থাকে, এগুলোকে বলা হয় সুশাসন। এরপর উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের করণীয় কি হওয়া উচিত? সংশ্লিষ্ট প্রশাসন কি? ক্রেতা বিক্রেতার মধ্যে ফলমূল, সবজি, মাছে ফরমালিন সহ তাহলে জবাবদিহি হইতে হবে এবং স্বচ্ছতা হইতে হবে। আম অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হচ্ছে। তাইলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে জবাবদিহি এবং এখানে থাকবে হচ্ছে তোমার স্বচ্ছতা, দুর্নীতি দূরীকরণ থাকবে। থাকলে ওই প্রশাসন যদি স্বচ্ছতা ইয়ে করতে পারে, এনশিওর করতে পারে, জবাবদিহি যদি এনশিওর করতে পারে, তাইলে ওই জায়গায় সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপরে সুশাসনের ধারণার বহুমাত্রিক বিশ্লেষণ করো। বহুমাত্রিক মানে হচ্ছে সুশাসন একটা জিনিসের উপর নির্ভর করে না। তুমি অনেকগুলো জিনিসকে যদি একসাথে নিয়ে আইসা কনফার্ম করতে পারো তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ শুধু স্বচ্ছতা দিয়ে সুশাসন হবে না। সাথে জবাবদিহি লাগবে। তার সাথে কি লাগবে? আইনের শাসন লাগবে। তার সাথে আবার গণতান্ত্রিক পরিবেশ লাগবে। সেখানে আবার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ লাগবে। তারপরে আবার নাগরিকের সচেতনতা লাগবে। এই নাগরিকের সচেতনতা থেকে শুরু করে একেবারে তোমার গণতান্ত্রিক মূল্যবোধ বা জবাবদিহিতা বা সমস্ত কিছু জবাবদিহির পরে তো তা যুক্ত করতে হয় না, জবাবদিহি বললেই নাউন হয়ে যায়। তো এই জবাবদিহি থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো একত্র করে তখন সুশাসন হয়। অর্থাৎ একটা জিনিস বা একটা ডাইমেনশন দিয়ে তুমি সুশাসনকে ব্যাখ্যা করতে পারবা না। সমস্ত কিছু একত্র হলে তারপরে সেটা কি হয়? পরিপূর্ণতা পায়। এই হচ্ছে কথা। সো এই ছিল আলোচনা। আমরা একদম শেষ পর্যায়ে আসছি। ভালো থাকবে সবাই। ক্লাস কেমন লাগলো? আয়োজন কেমন ছিল? সেটা জানাও কমেন্টে। আর তোমরা এরকম ভিডিওস আমাদের পক্ষ থেকে চাও কিনা বা এটার আরো কোনো টাইপের কোনো ফরমেশন হইতে পারে কিনা, তোমাদের কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।